ধর কনসেপ্ট অফ রিজেক্টর সার্কিট, তারপর আমি এনসিআরটি এক্সাম্পলারের কিছু কোয়েশ্চেন হ্যান্ডেল করে দেবো। এই রিজেক্টর সার্কিট মানে হচ্ছে যে যদি দেখা যায় এটা বেসিক্যালি যখন এল অ্যান্ড সি, এটাকে বলে এলসি সার্কিট। সো এখানে যদি এল অ্যান্ড সি আর ইন প্যারালাল হয়, সাপোজ কোন একটা সার্কিট এরকম আছে যেখানে একটা কয়েল আছে আর এখানে একটা ক্যাপাসিটর আছে। সো ইন দিস কেস এখানে একটা অ্যামিটার দেওয়া আছে, সাপোজ হিয়ার ইট ইজ অ্যামিটার, আর এখানে একটা সেল দেওয়া আছে, সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি। এবার তোকে বলা হয়েছে এখানেও একটা অ্যামিটার আছে, তোকে বলে দিয়েছে যে এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা আই কারেন্ট, আর এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা আইসি, মানে পাসিং থ্রু দ্য ক্যাপাসিটার সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এল, এখান দিয়ে যাচ্ছে আইএল। এই হচ্ছে সার্কিট। এখানে এ যেটা আছে, অ্যামিটার যেটা আছে, সবসময় জানবি এই ধরনের সার্কিটে এ যেটা রিড করে, সো এ রিড দ্য IRMS and that's through main, that always happens through main. সো এসি যেটা আছে সেই এসিটা রিড করে আইসি, আর এ এল যেটা আছে, মানে এসি মানে আমি বলতে চাইছি এইটা হচ্ছে এসি, আর এখানে একটা অ্যামিটার আছে সেটা হচ্ছে এল। তো এলটা যেটা আছে সেটা বেসিক্যালি আইএল রিড করবে, আর এসি যেটা আছে সেটা আইসি রিড করবে, মানে কারেন্ট থ্রু ক্যাপাসিটর এন্ড কারেন্ট থ্রু ইন্ডাক্টর। তিনটে অ্যামিটার আছে, একটা এ পয়েন্টে এল, একটা সি পয়েন্ট এখানে, আর একটা এ পয়েন্ট এখানে, এটা মেন কারেন্ট রিড করবে। সো এ যেটা রিড করবে সেটা IRMS, এইটা হচ্ছে IRMS, এই কারেন্ট। সো ফার্স্টে এ রিড করছে এটা IRMS থ্রু মেন, মানে মেন মানে এই সোর্সটা থেকে যেটা যাচ্ছে, এসি রিড করবে আইসি, আর এল রিড করবে আইএল। তো এই তিনটে অ্যামিটার তিনটে কারেন্ট রিড করে। তো এই পার্টিকুলার ক্ষেত্রে কি হয়, আমি যখন আইসি বার করি, so the value of IC it is coming down to ERMS by XC, আর আমি যদি IL বার করি, so it comes down to ERMS by XL, so this comes, so IC মানে হচ্ছে এই কারেন্টটা বোঝায় যেটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যাচ্ছে, আর IL বলতে এই কারেন্টটা বোঝায় যেটা এর মধ্যে দিয়ে যাচ্ছে। সো এই হচ্ছে দুটো আলাদা আলাদা কারেন্ট। এবার তোকে এই কারেন্টটা কেন রিজেক্টর সার্কিট কারেন্ট বলা হয়, তুই যদি ফেজ রিলেশন দেখিস, তাহলে ফেজ রিলেশন হচ্ছে, ধরা যাক এরকম যদি ফেজ রিলেশন দেখা যায়, সো আইসি এদিকে যাবে তো আইএল এদিকে যাবে, সো মাঝখানের যে পোর্শনটা সেটা ইএমএফ থাকে, কারণ আমরা জানি এটার সাথে এটা 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স, এটার সাথে এটা 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স, কারণ ক্যাপাসিটর থাকলে ভোল্টেজের থেকে কারেন্ট এগিয়ে থাকে 90 ডিগ্রি, আর যদি ইন্ডাক্টর থাকে তাহলে কারেন্ট, এখানে কারেন্ট ল্যাগ করে, মানে আইএল ইজ ল্যাগিং compared to voltage by pi by 2, and here current IC which is leading by pi by 2. তো তোকে এই পার্টিকুলার পোর্শনে বার করতে বলেছে, তার মানে আমরা যদি বলতে চাই, সবসময় জানি আমরা IC অলওয়েজ গ্রেটার দ্যান IL হবে। সো নাও উই ক্যান সে দ্যাট এই পোর্শনে নেট কারেন্ট যেটা যাবে সেটা I, দ্যাট ইজ ইকুয়াল টু IC মাইনাস IL, আর এই সাইডে যাবে আমার E। সো দ্যাট ইজ বেসিক্যালি ফেজার ডায়াগ্রাম। তো কেন এটাকে রিজেক্টর সার্কিট বলে, কনসেপ্ট অফ রিজেক্টর সার্কিট এটা আসে কারণ এখানে ফাইটা হয়ে যায় 90 ডিগ্রি। সো উই নো দ্যাট cos অফ ফাই, এই ভ্যালুটা এসে যাবে 0। তার মানে আমি যখন IRMS ক্যালকুলেট করব, এটা হয়ে যাবে IC মাইনাস IL, এই জিনিসটা আসে। তো IRMS এর ভ্যালুটা হয়ে যায় ERMS ইনটু এইখানে 1/XC, মানে এইটা বাই এইটা করে দেবো, মানে দিস মাইনাস দিস, মানে IC মাইনাস IL। সো IC এর ভ্যালু এটা পুট করলাম,
আর IL এর ভ্যালু এটা পুট করলাম, সো ইট কাম ডাউনস টু 1/xc মাইনাস 1/xl। তো আমি যদি ERMS কমন নিয়ে নিই, তাহলে কমন নিয়ে নিলে আমার পড়ে থাকলো 1/xc ইন্টু 1/rc। সো দ্যাট ইজ বেসিক্যালি মাই IRMS। এই জিনিসটাকে আমরা যখন বলি অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স কাকে বলে সেটা জানা উচিত। আমরা যেটাকে বলি ইম্পিডেন্স, সো ইম্পিডেন্স বলতে আমরা বলে থাকি বেসিক্যালি জেডটাকে। আর যখন আমরা অ্যাডমিটেন্স বলি, সো অ্যাডমিটেন্স মানে হচ্ছে বেসিক্যালি উই ইন্ডিকেট 1/z, মানে একটা হচ্ছে ইম্পিডেন্স, একটা হচ্ছে অ্যাডমিটেন্স। ঠিক যেমন রেজিস্টিভিটি কন্ডাক্টিভিটি সেরকম। তাহলে এখানে 1/z এর যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হবে 1/xc মাইনাস 1/xl, এই ভ্যালুটা আসবে। সো এখান থেকে বলা যায় ইম্পিডেন্স আর অ্যাডমিটেন্স হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সবসময় জানবি অ্যাডমিটেন্স যখন বলা হচ্ছে, সো অ্যাডমিটেন্স মানেটা হচ্ছে 1/ইম্পিডেন্স। And once we are talking about the susceptance, susceptance বলতে সেটাকে আমরা লিখি 1/reactance, এটাকে বলে susceptance। রিঅ্যাক্টেন্স মানে ক্যাপাসিটেটিভ রিঅ্যাক্টেন্স হতে পারে, যা কিছু হতে পারে। তা ইন দ্যাট কেস যেখানে এরকম একটা সিচুয়েশন যেখানে কিনা এক্স ওয়্যার xc ইজ ইকুয়াল টু xl হয়ে যাচ্ছে, সেখানে আমরা রেজোনেন্স অকার করবে, মানে √LC হয়ে যাবে, যেটা আগের দিন আমি দেখিয়েছিলাম। দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ রেজোনেন্স। এই রেজোনেন্সটা তখনই অকার করবে যখন এই জিনিসটা আসবে। সো এই ক্ষেত্রে জেড এর ভ্যালু যদি আমার এখানে জেড এর ভ্যালু ইনফিনিটি হয়ে যাবে, বিকজ এইখানে যদি আমি পুট করি তাহলে ইট কাম ডাউনস টু 1/0, মানে জেড ভ্যালুটা এসে যাচ্ছে ইনফিনিটি, কারণ xc আর xl সমান। সো বেসিক্যালি ইট কাম ডাউনস টু 0, সো 1/z ভ্যালুটা এসে যাচ্ছে ইকুয়াল টু 0, দ্যাট মিনস জেড ইজ ইকুয়াল টু ইনফিনিটি। এইটা আসছে কারণ 1/z 0 মানে জেড এর ভ্যালু ইনফিনিটি, বিকজ এটা লেখা যায় যেহেতু xc ইজ ইকুয়াল টু lc, তো এই ভ্যালুটা এখানে পুট করলাম। সো আই উইল গেট জেড ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তা যেখানে যে সার্কিটে জেড ইনফিনিটি হয়ে যাবে সেখানে IRMS যেটা হবে সেই IRMS এর ভ্যালুটা হয়ে যাবে 0। সো এই পার্টিকুলার সার্কিটটাকে বলা হয় রিজেক্টার সার্কিট। তো তোকে যদি এরকম কোয়েশ্চেন্স দেয় যে একটা ক্যাপাসিটর আর একটা ইন্ডাক্টর প্যারালালে অ্যাটাচ আছে, মানে এরকম ফিগারটা, so in that case you see that these two are attached in parallel, so you can see this is a rejector circuit, এটা একটা রিজেক্টর সার্কিট হিসেবে ট্রিট হবে। আর তুই যদি এটার ডায়াগ্রাম ড্র করিস তাহলে দেখবি এই পার্টিকুলার সার্কিটে এই সাইডে তুই ধর ওমেগা নিয়েছিস and along y axis এ I নিয়েছিস, তো গ্রাফটা এরকম আসে, এরম এসে এরম এসে এরম চলে যায়। সো এই পার্টিকুলার পয়েন্টে ওমেগার যে ভ্যালুটা হয় সেই ওমেগার ভ্যালুটা হচ্ছে 1/√LC। সো যখন এরকম ভ্যালু আসবে, মানে I দিয়ে করলে এরকম, আর যদি জেড দিয়ে করিস তাহলে এই সাইডে আসবে মড জেড, সো ইট কাম ডাউনস টু ওমেগা। সো এখানে এই পার্টিকুলার পয়েন্টে এরকম গ্রাফটা আসে, এরকম টাইপের। আর এখান দিয়ে একটা পয়েন্ট সোজা এসে এখানে নাম, এই যে পয়েন্টটা তুই দেখতে পাচ্ছিস এই পয়েন্টটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা ইজ ইকুয়াল টু 1/√LC। So this kind of circuit graph, whether it is or this is, এই দুটো সার্কিট হচ্ছে বেসিক্যালি রিজেক্টর সার্কিট। তো রিজেক্টর সার্কিট হতে গেলে ফার্স্ট হুইচ ইজ রিকোয়ার্ড, দ্যাট ইজ এইখানে যে ক্যাপাসিটেন্সটা দেখানো হয়েছে সেই ক্যাপাসিটেন্স আর এই দুটো প্যারালালে থাকতে হবে। যদি একটা এসি সোর্সের সাথে এই দুটো প্যারালাল থাকে, সো ইউ ক্যান সে দিস ইজ এ রিজেক্টর সার্কিট। এইভাবে আমরা একটা রিজেক্টর সার্কিটকে কনসিডার করে থাকি। This is the way we can handle the concept of rejector circuit. এই হচ্ছে টোটাল জিনিসটা, একটা জিনিস জানা দরকার ছিল তাই আমি বলে দিলাম এটা। So this is important whenever they ask you this thing. এবার NCERT এক্সাম্পলার থেকে কিছু কোয়েশ্চেন্স দেয় and also কিছু প্রবলেমস আমরা দেখব, কিছু থিওরি বেস কোয়েশ্চেন্স দেয়, তারপরে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স দেখাচ্ছি।
First few multiple choice questions, few questions will be given over here. Then we'll see that how these questions have been solved. কি করে এই questions গুলোকে solve করা যায়। First option based questions দেখ, option based questions দেখলে তোদের কিছুটা একটা আইডিয়া হয়ে যাবে। And then we can move on to this area. Theory based question, but it also requires in different type of examinations. It is mainly from NCERT example. এই বইটা খুব ভালো, এখান থেকে প্রচুর বোর্ডে কোয়েশ্চেন আসে। এটা আর আরেকটা বই হচ্ছে আরিয়ানা, এটা বোর্ডের লেভেলের কোয়েশ্চেন, আগের বার প্রচুর কোয়েশ্চেন এসে এই দুটো থেকে এসেছিল। এটা কিরকম বলছে যে একটা বলছে ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে ইন দ্য এলসিআর সার্কিট, দ্যাট কোয়েশ্চেন নাম্বার 7 অফ এনসিইআরটি এক্সাম্পলার। তোদের কাছে থাকলে দেখে নিস, নইলে আমি পাঠিয়ে দিয়েছি। সো একটা এলসিআর সার্কিট দিয়েছে, সেই এলসিআর সার্কিটে এসি ড্রাইভিং ভোল্টেজ আছে। সো এসি ড্রাইভিং ভোল্টেজ ইজ প্রেজেন্ট, এটা দিয়ে দিয়েছে। সেখানে বলছে ভোল্টেজটা হচ্ছে V is equal to Vm sin omega t. So this is they have given. তোকে বার করতে বলেছে কি জিনিস, এক নম্বর কোয়েশ্চেন বলেছে রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ মোশন অফ কি, রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ মোশন অফ কি, রাইট ডাউন দ্য ইকুয়েশন বার করতে বলেছে, রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ মোশন অফ কিউটি, মানে টাইমের রেসপেক্টে এটা বার করতে বলেছে সোজা কথা। 2 নম্বর কোয়েশ্চেন দিয়েছে, বলেছে at t is equal to t0, যখন এটা আসছে ভোল্টেজ সোর্স স্টপ, মানে ভি সোর্স যেটা আছে সেই ভি সোর্সটা স্টপ হয়ে গেছে, and r is শর্ট সার্কিটেড, তখন আরটা তার মানে শর্ট সার্কিট হয়ে যাবে সেই সার্কিটে। কারণ ভোল্টেজ যদি t is equal to 0 তে ভোল্টেজ স্টপ মানে আর শর্ট সার্কিটেড, তখন বার করতে বলেছে হাউ মাচ এনার্জি ইজ স্টোরড ইন দ্য ক্যাপাসিটর এন্ড রেজিস্টার্স। সো হাউ মাচ এনার্জি ইজ স্টোরড ইন ক্যাপাসিটর এন্ড রেজিস্টার্স। সো ক্যাপাসিটরে কতটা থাকবে আর রেজিস্টারে কতটা থাকবে সেটা তোকে বার করতে বলেছে। আর আরেকটা কোয়েশ্চেন দিচ্ছে ডেসক্রাইব দ্য সাবসিকুয়েন্ট মোশন অফ চার্জেস, তোকে এখানেও বার করতে বলেছে আরেকটা কোয়েশ্চেন, দ্যাট ইজ ডেসক্রাইব দ্য সাবসিকুয়েন্ট মোশন অফ চার্জেস। সো ইউ হ্যাভ বিন আস্কড টু সলভ দিস সাবসিকুয়েন্ট মোশন অফ চার্জেস। আচ্ছা, এই হচ্ছে তোর কোয়েশ্চেনস, এটার অ্যান্সার কিভাবে করবি। ফার্স্ট তোকে বলেছে দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ভোল্টেজ, তোকে বলেছে রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ মোশন অফ চার্জ, কিউ এর ইকুয়েশন বার করতে বলেছে। যখনই তুই কিউ এর ইকুয়েশন বার করছিস তোর ফার্স্ট জানা উচিত যে কিউ এর ইকুয়েশন অ্যাকচুয়ালি কি হয়, মানে সবসময় এটা জানবি যখন এলসিআর সার্কিট থাকে। সো এলসিআর সার্কিটে তোরা জানি না ফোর্স অসিলেশন মনে আছে কিনা, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে ফোর্স অসিলেশন যখন পড়েছিলি ক্লাস 11-এ, সো ফোর্স অসিলেশনের সময় ইউ ইউজ টু রাইট ডাউন এন ইকুয়েশন লাইক দিস, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজ করতাম, and that differential equation was this one, that is kx, which you used to write down as f cos of omega t. This is the differential equation which you used to write when there is a force oscillation. So when this is driven by LCR circuit, so once we're talking about the LCR circuit, once we are writing down the equation, then we will write it in this form, dtq dt square plus r into dq dt plus q by c is equal to, that is the potential energy, মানে এখানে যেটা ফোর্স ছিল সেখানে you can write down um sin omega t, মানে um sin omega t, এই um টা হচ্ছে maximum potential, it is not the kinetic energy or potential energy, it is the maximum of potential. So this we can write, এটা কি করে হয় দেখ, tq by dt মানে হচ্ছে চার্জ কে টাইম দিয়ে বললে তুই কারেন্ট পাস,
সো কারেন্ট কে তুই যদি আবার ফার্দার ডিফারেন্সিয়েট করিস ডিআই ডিটি, সো দেন ইউ আর গোয়িং টু গেট ডিকিউ d2q বাই ডিটি স্কয়ার। মানে কারেন্ট কে তুই ফার্দার একবার ডিটেইল, ফার্স্ট অফ অল ডিকিউ বাই ডিটি করলে বেসিক্যালি আসে চার্জ বাই টাইম, মানে ইট কাম ডাউনস টু কারেন্ট। তো এটাকে যদি বোথ সাইডে তুই এগেন ডিফারেন্সিয়েট মানে এই জিনিসটা করিস, so ultimately it comes down to dtq by dt square and it comes down to di dt. So di dt মানে l কে di dt করছিস, তার মানে you are going to get l মানে যেটা তোর phi by I, so flux per unit time that you are getting, that means it is basically UMF. তো কি হয় জিনিসটা দেখ স্যার, l এর ভ্যালুটা হচ্ছে phi by I, এটার মানে হচ্ছে l, আর ডিআই ডিটি দিয়ে এইটার মানে হচ্ছে বেসিক্যালি কত আসছে না ডিটি কিউ ডিটি স্কয়ার, তো ডি কিউ ডিটি মানে আই, তার মানে এটার ভ্যালু মানে হচ্ছে ডিআই ডিটি। সো আমি যদি ফাই বাই আই লিখে এখানে যদি ডি কিউ ডিটি লিখি ডিআই ডিটি লিখি, তার মানে আমার আই আই যদি কেটে যায়, মানে আমি ধরে নিচ্ছি এটা আই আই কেটে গেল, মানে এটা তো ডিআই ডিটি কাটবে না, মানে আই আই চলে গেলে আমার চেঞ্জ ইন ফ্লাক্স পার ইউনিট টাইম লাগছে। সো আমরা জানি যে ডিফাই ডিটি এই জিনিসটাকে লেখা হয় বেসিক্যালি ইনডিউসড ইএমএফ ই বলে ডিনোট করে, মানে দ্যাট ইজ বেসিক্যালি এ পোটেনশিয়াল। সো দ্যাটস হোয়াই ইউ হ্যাভ রিটেন ইট ইজ ইউএম সাইন অফ ওমেগা টি, এইভাবে থিওরিটা আসে। সো দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, যে এটা মুখস্থ না করে এটা কি করে বোঝা যায় যে জিনিসটা অ্যাকচুয়ালি আসে কিভাবে। সো ফাই বাই আই মানে যদি এল হয় সেলফ ইন্ডাকটেন্স, তো ফাই বাই আই আমি লিখলাম, তো এল এর ভ্যালুটা আমি এইটা পুট করে দিই, আর এই ডিআই ডিটির ভ্যালুটা এখানে পুট করে দিলাম। সো আলটিমেটলি এইটা এলো, সো দ্যাটস ওয়াই উই হ্যাভ রিটেন হিয়ার ইট ইজ ইউএম সাইন ওমেগা টি। সো এটাই হচ্ছে আমার ইকুয়েশনস অফ দিস, এই ব্যাপারটা হলো আমার ইকুয়েশনটা বেরো। এবার কোয়েশ্চেনটা করেছে রাইট ডাউন দ্য ইকুয়েশনস অফ কিউটি, কিউটি মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইমে আমাকে বার করতে বলেছে চার্জের ইকুয়েশনটা কত হবে। So once you are writing these things, আমি যদি এইটুকু লিখতে পারি আমি ফুল মার্কস পেয়ে যাবো। So this is basically my equation. তাহলে ফুল মার্কস পাওয়ার জন্য আমাকে এইটুকু লিখতে হবে। সো 1 নম্বর ইকুয়েশনস হয়ে গেল। ক্লিয়ার? এটা হচ্ছে ফোর্স অসিলেশনের ফান্ডা থেকে এখানেও এইভাবে করা যায়। এটা গেল 1 নম্বর। 2 নম্বর বলেছে রাইট t is equal to t0 তে V sources stops R starts short circuited, মানে আরটা শর্ট সার্কিটেড হয়ে যাবে, তার মানে এন্টার এনার্জিটা ধরা যাক এলসিআর সার্কিটে এটা এল আছে, এটা আর আছে, আর এটা সি আছে। তো এখানে যে আমার সোর্স অফ এনার্জিটা এই যে ছিল, সো দ্যাট ইজ গিভেন অ্যাজ হাউ মাচ না Vm sin of omega t. So once they have mentioned that এখানে t is equal to t0, this portion এ কি হচ্ছে v stops হয়ে যাচ্ছে, v stop মানে এটা বন্ধ হয়ে যাচ্ছে। So v is equal to Vm sin omega t, this becomes 0 হয়ে যাবে। তো যদি v 0 হয়, ফার্স্ট যেটা অফ হয়ে যাবে সেটা হচ্ছে এই জায়গাটা শর্ট সার্কিটেড হয়ে যাবে, মানে এখান থেকে এই পোর্শনটা পর্যন্ত শর্ট সার্কিট হয়ে যাবে, মানে এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, এটা ক্রস হয়ে যাবে। বিকজ উই হ্যাভ স্টপ দিস সার্কিট, এখানে এটা স্টপ করে দিয়েছি। এবার আরসি সার্কিট এই পার্টিকুলার এখানে, সরি আরসি না, সরি দিস ইজ এলসি সার্কিট, এল আছে আর সি আছে। তো আরটা স্টপ হয়ে গেছে, বিকজ তুমি সার্কিটটাকে অফ করে দিয়েছো, মানে ওই পোর্শনটা শর্ট সার্কিট হয়ে যাবে। তো ওরা কোয়েশ্চেনটা করেছে যে ভি যদি স্টপ হয়ে যায় তাহলে আর স্টার্ট সার্কিট, তাহলে আরটা বেসিক্যালি শর্ট সার্কিট হয়ে যায়, সো আর বিকাম শর্ট সার্কিটেড, মানে এখান দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। এবার বলেছে হাউ মাচ এনার্জি স্টোর ইন দ্য ক্যাপাসিটর এন্ড রেজিস্টার্স, এই দুটোতে কত এনার্জি স্টোর হবে সেটা আমায় বার করতে হচ্ছে। সো এইটা বার করতে গেলে ফার্স্ট থিং হুইচ ইউ শুড নো দ্যাট আমার যেটা ইম্পিডেন্সের ফান্ডা আছে, সেই ইম্পিডেন্সের ফান্ডা আমি ইউজ করব যে এখানে আমার কতটা, মানে আমরা নর্মালি এল এর জন্য যেটা বলে থাকি সেই এল মানে হচ্ছে হাফ ইন্টু এল ইন্টু আই স্কোয়ার। সো এখানে তো আমার এল আর আই, আই তো আমি কিছু জানি না। সো হোয়াট এক্স্যাক্টলি উই ক্যান রাইট ওভার হিয়ার, দ্যাট ইজ আমার ইম্পিডেন্স কত হবে, এটার জন্য আমরা যদি লিখি হাফ ইন্টু আই স্কোয়ার আর টি, নর্মালি আমরা এটা লিখে থাকি আই স্কোয়ার আর টি।
তো এটা এখানে কি লেখা যায় পার্টিকুলারলি যেখানে এই জিনিসটা স্টপ হয়ে গেছে, সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমার টোটাল রেজিস্ট্যান্সটা কি করে লিখবো বা কি ইতিবৃত্তান্ত কি করে আমরা লিখবো, ইউসিটা কি করে লিখবো, দ্যাট ইজ দ্য ইউসি। এবার যেটা ভুল হয়ে থাকে অনেকেই কি করে, ইউসি সরি ইউসি না মানে টোটালটা মানে ইউ টোটাল, এটা এবারে বোর্ডে দিয়েছে ইউসি প্লাস এই টাইপের দিয়েছিল একটা ইউসি প্লাস ইউএল, এই দুটো আমায় বার করতে হবে। এবার যে মিস্টেকটা হয় তুই এখানে লিখে দিলি হাফ ইন্টু এল ইন্টু আই স্কোয়ার, আর এখানে লিখে দিল হাফ ইন্টু সি ভি স্কোয়ার, এইটা লিখে দেয় স্টুডেন্টরা, দিয়ে দুটোকে অ্যাড করে দেয়। বাট দিস ইজ এ রং অ্যান্সার। কেন রং অ্যান্সার? বিকজ আমার এটা এসি সার্কিট আছে, সো এসি সার্কিটে আমি এইভাবে লিখতে পারবো না, আই ক্যানট রাইট ইন দিস ওয়ে, এইভাবে লেখা যাবে না। তো কারণ আমার ভিএম এর সোর্সটা এখানে বলেছে টি ইজ ইকুয়াল টু টি জিরো, এটা এসি সার্কিট, এটা নট এ ডিসি সার্কিট। ডিসি সার্কিট হলে এভাবে লেখা যেত, এটা এসি সার্কিট। সো এসি সার্কিটে আমার আগে টোটাল যেটা ইম্পিডেন্স আছে সেইটা যেটা বেরোবে সেটা দেখতে হবে, সেই ইম্পিডেন্সটার উপরে আমার ওটা স্কোয়ার চাপাতে হবে। তো সেটা কি আসছে সেটার উপর বেসিক্যালি আমার ডিপেন্ড করবে পুরো জিনিসটা, মানে সেইটা দিয়ে আমাকে করতে হবে। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং আমাকে জানতে হবে যে বেসিক্যালি ফান্ডাটা হচ্ছে যে আমার যেটা টোটাল আই, মানে আমার যদি ইউ মানে হচ্ছে বেসিক্যালি টোটাল এনার্জি কতটা, কার মধ্যে না এল এর মধ্যে আর সি এর মধ্যে মিলিয়ে কতটা এনার্জি স্টোর আছে, সেই জিনিসটা আমায় বার করতে পেরেছি। এবার এটা কি ফর্মে আমি বার করতে পারবো, মানে এনার্জি স্টোর ইন ইচ অফ এল এন্ড সি ইজ গিভেন অ্যাজ, কিভাবে সি আর এল এর মধ্যে যতটা এনার্জি আছে সেটাকে তুই কিভাবে দেখাবি, মানে হাউ উই ক্যান শো দিস থিংস, এইটা তোকে দেখাতে বলেছি। সো এখন তুই দেখ এক্সসি মানে হচ্ছে ক্যাপাসিটেটিভ রিঅ্যাক্টেন্স, দিস ইজ কল্ড ক্যাপাসিটেটিভ রিঅ্যাক্টেন্স, আর এক্সএল যেটা আছে সেটাকে বলে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, মানে যে রেজিস্ট্যান্সটা ইন্ডাক্টর আর ক্যাপাসিটি এই দুটো কি, এই দুটোই হচ্ছে রেজিস্ট্যান্স। সো এই দুটো রেজিস্ট্যান্স কে দিচ্ছে, এটা ক্যাপাসিটেন্স দিচ্ছে, এটা ইন্ডাক্টর দিচ্ছে। আমার সার্কিটে কি কাজ করছে, সি কাজ করছে আর এল কাজ করছে, তাহলে দুটো রেজিস্ট্যান্সের আমি যেটা মাইনাস, সেই মাইনাসটা করলে বেসিক্যালি যে জিনিসটা পাই আমি সেইটার উপর বেস করে দেখবো যে জিনিসটা কত আসছে, তার মানে এক্সসি মাইনাস এক্সএল, এইটা। তো এটা স্কোয়ার করলাম, কারণ আমাকে ইউ বার করতে বলেছে। ইউ মানে হচ্ছে বেসিক্যালি আমরা আই স্কোয়ার আর টি যেমন লিখে থাকি, তো আই স্কোয়ার মানে হচ্ছে আমার কারেন্টটা। এখন এখানে কারেন্টটাকে আমি কি ফর্মে লিখবো সেটাও একটা ব্যাপার। তো হাফ দিয়ে যে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার এই জিনিসটাকে যখন আমি লিখতে চাইছি, এই জিনিসটাকে আমি লিখে থাকি কিভাবে আর এটাকে লিখে থাকি কিভাবে, এটাকে লিখি ওমেগা ইন্টু এল আর এটাকে লিখি ওমেগা ইন্টু সি। এই জিনিসটা হচ্ছে আমার ক্যাপাসিটেটিভ রিঅ্যাক্টেন্স, আর এইটা হচ্ছে আমার, এটা হচ্ছে ক্যাপাসিটেটিভ রিঅ্যাক্টেন্স, এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। সো টোটাল যখন জিনিসটাকে আমি লিখছি, সেই টোটাল জিনিসটাকে লেখার সময় ওরা বলেছে এল আর সি এর মধ্যে যে এনার্জিটা থাকছে সেই এনার্জিটাকে ভাই তুমি বলো যে কতটা এনার্জি এর মধ্যে আছে আর এর মধ্যে আছে, যেখানে কিনা ইকুয়েশন ইজ দিস, এই হচ্ছে তোমার ইকুয়েশন। তো সেটা তোমাকে এবার বার করে লিখতে হবে। সো ইন দ্যাট পার্টিকুলার কেস তোমার আই যেটা আছে, সো একটা কারেন্ট তোমার অবভিয়াসলি এই আর এখানে কাজ করছে না, মানে আর শর্ট সার্কিটেড হয়ে গেছে। তাহলে এবার আর যদি শর্ট সার্কিটেড হয়ে যায় তাহলে বাকি পোর্শনটায়, এই পোর্শনটায় মানে এল আর সি এই দুটোর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, মানে কতটা এনার্জি স্টোর আছে সেটা তোমায় দেখাতে হবে। সো দ্যাট ইউ হ্যাভ টু হাইলাইট, এই জিনিসটা আমাকে বার করতে হবে। এবার এটা কি করে, মানে এনার্জি স্টোরড ইন এল এন্ড সি, এইটা হচ্ছে এনসিইআরটি এক্সাম্পলের একটা ক্লাসিক কোশ্চেন ছিল যে কতটা এনার্জি এটার মধ্যে স্টোর হচ্ছে and how you can show these things, তুমি এটাকে কিভাবে দেখাতে পারো। তো একটা যেটা করা যায় সেটা হচ্ছে আমরা জানি এইটাকে লেখা যায় হাফ সিবি স্কোয়ার, মানে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু সিবি।
তার মানে এই সিবি ফর্মে যখন লিখছি তার মানে আমি লিখছি বেসিক্যালি কিউটি, কারণ যেহেতু এটা টাইম ডিপেন্ডেন্ট, টু সি ইন্টু বিটি, মানে ভি সাফিক্স টি, মানে ভি উইদিন ব্র্যাকেট টি, এটা হচ্ছে কিউ এর ভ্যালু। এবার এইটাকে লেখা যায় অ্যাকচুয়ালি কিউ স্কোয়ার বাই টি ইন্টু সিবি, এই কিউ স্কোয়ার বাই টি ইন্টু বি, মানে কিউ স্কোয়ার বাই 2c, হাফ সিবি স্কোয়ার। সো হাফ সিবি স্কোয়ারটাকে আমরা এই ফর্মে লিখতে পারি। দিস ইজ দ্য ওয়ে উই ক্যান রাইট ইট ডাউন। এখন প্রশ্নটা হচ্ছে এইটাকে কিভাবে লেখা যায়, এই কিউটাকে, দিস কিউটি ইউ ক্যান রাইট ডাউন ইন দ্য ফর্ম অফ কিউ জিরো কস অফ ওমেগা টি প্লাস ফাই, কারণ একটা তো ফেজ ডিফারেন্স থাকবেই ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্সের মধ্যে, সো এই ক্যাপাসিটার আর ইন্ডাক্টরের মধ্যে সেই ফেজ ডিফারেন্সটা দিয়ে উই ক্যান রাইট ডাউন ইনটু দিস পার্টিকুলার ফর্ম। তো এই ফর্মে আমরা জিনিসটাকে লিখতে পারি। এটা হলো একটা ফর্মে গেল। এবার সিটাকে কিভাবে লিখবো? সি তো এখানে হয়েছে, কিন্তু আমার তো এটা এসি সার্কিট, তার মানে এই জিনিসটা হবে আমার এক্সসি, এই জায়গায় আমি লিখবো এক্সসি। এবার এই এক্সসি মানে কত, আমি আগে ক্যাপাসিটারটা করছি দেখ। সো ক্যাপাসিটারটা কিভাবে বার করছি, এইখানে আমি লিখছি কিউ স্কোয়ার ইন্টু 2 ডিভাইডেড বাই এক্সসি। সো এখানে লিখলাম হাফ ইন্টু এই পোর্শনটায় ভ্যালুটা লিখছি কিউ জিরো স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই, আর ডিভাইডেড বাই এক্সি এর জায়গায় লিখছি 1 বাই সি ইন্টু ওমেগা, তার মানে এই সি ইন্টু ওমেগাটা উপরে উঠে গেল। সো দ্যাট পোর্শন উই ক্যান রাইট ডাউন সি ইন্টু ওমেগা, কারণ আমি লিখেছি কিউ স্কোয়ার বাই 2c, তাহলে সি ইন্টু ওমেগা উপরে উঠে গেলে এটা হয় কিউ জিরো স্কোয়ার মানে ম্যাক্সিমাম ইন্টু কস স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই, এইটা। সো এই এনার্জিটা তুমি যেটা দেখতে পাচ্ছ, সো দিস এনার্জিটা বেসিক্যালি আমার কোথায় আসছে না, হাফ ইন্টু সি ইন্টু ওমেগা স্কোয়ার সি, সরি এটা ওমেগা স্কোয়ার সি হয় এনিওয়ে, কারণ আমার সিভি আছে, হাফ সিভি স্কোয়ার তো ডিসি তে হয়। তো এখানে আমি লিখতে পারি এই জিনিসটাকে আমরা কি লিখি, সিভি মানে হচ্ছে কিউ ইন্টু বি। তো এটাকে উল্টে দিলে এখানে যদি একটা কিউ দিয়ে মাল্টিপ্লাই করি, সো এটা যদি কিউ স্কোয়ার করে দিই, মানে ভিটাকে আমি লিখছি কিউ বাই সি, তাহলে হাফ ইন্টু আমরা লিখি কিউ স্কোয়ার বাই 2c, এইটা। তো কিউ স্কোয়ারের জায়গায় আমি কি লিখলাম, এই জিনিসটা লিখলাম, আর এই পার্টিকুলার পোর্শনে 1 বাই ওমেগা ইন্টু সি ওমেগা স্কোয়ার, এই পার্টিকুলার পোর্শনে 1 বাই সি ওমেগা লিখলাম, সেই সি ওমেগাটাকে এখানে তুলে দিলাম। তাহলে এই এনার্জিটা হচ্ছে আমার ক্যাপাসিটারের মধ্যে যতটা এনার্জি স্টোর হলো, অর্থাৎ এইটা, এই এনার্জিটা মানে হচ্ছে এই যে ক্যাপাসিটারটা আছে সেই ক্যাপাসিটারটা, এইটার মধ্যে যে এনার্জিটা স্টোর হলো সেটা হচ্ছে এইটা। সো এটা একটা পাওয়া গেল। এবার বাকি রয়ে গেছে কি, আনাদার পার্ট রিমেইনস, দ্যাট ইজ ইন্ডাক্টর, এইটা বাকি রয়ে গেছে। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দিস ইন্ডাক্টর অলসো, মানে এটা এখনো বাকি আছে, শুধু আমি এইটার এনার্জিটা বার করতে পেরেছি, এইটার এনার্জিটা হচ্ছে এইটা, দিস ইজ দ্য এনার্জি হুইচ ইজ স্টোরড ইনসাইড দ্য ক্যাপাসিটর। এখনো বাকি আছে কোনটা, ক্যাপাসিটর বাদ দিয়ে ইন্ডাক্টর আছে। সো এবার ইন্ডাক্টরের মধ্যে কতটা এনার্জি সেটা বার করতে হবে। কি করে বার করব স্যার, ইন্ডাক্টরের মধ্যে নরমালি আমরা যেটা লিখে থাকি, সো ইন্ডাক্টরের মধ্যে বেসিক ফান্ডাটা হচ্ছে যে এনার্জিটা থাকে সেটা হচ্ছে হাফ ইন্টু এল ইন্টু আই স্কোয়ার। এই আই এর ভ্যালুটা কত স্যার, আই এর ভ্যালু মানে অ্যাকচুয়ালি এখানে তো আই সাফিক্স টি, তো এটাকে লেখা যায় আই জিরো ইন্টু কস অফ ওমেগা টি প্লাস ফাই, কারণ আমার একটা ফেজ ডিফারেন্স থাকবেই। সো এটাকে আমি লিখতে পারি, আর এল যেটা, এল, এই এলটা মানে সেলফ ইন্ডাকটেন্স, কিন্তু এটা যখন রিঅ্যাকটেন্সে যাবে তখন সেই পোর্শনটাকে আমি অন্যভাবে লিখবো, কারণ এই আইটাকে, এই আই জিরো যেটা আপনি লিখেছেন সেটা তো অ্যাকচুয়ালি দুটো আই এর ডিফারেন্স। সো বেসিক্যালি ওই জিনিসটাকে আপনি ওই ফর্মে না লিখে আপনি হ্যাঁ এই ফর্মে আপনি লিখতেই পারেন চাইলে, বাট বেটার হচ্ছে এই এল এর যে ভ্যালুটা আছে সেই এল এর ভ্যালুটাকে আপনি এরকম ভাবে লিখলেন হাফ ইন্টু এল, আর এই পোর্শনটাকে আপনি লিখলেন আই জিরো স্কোয়ার ইন্টু কস স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। এবার এই যে দুটো এনার্জি আপনি পেলেন, সেই দুটো এনার্জিকে আপনি জাস্ট অ্যাড করে দিন, দ্যাট মিনস এইটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। সো ইফ ইউ অ্যাড দিস টু থিংস, then you are going to get it.
সো এখানে একটাই জিনিস খালি খেয়াল রাখার আছে, সে এই হাফ এল স্কয়ার লেখার সময় এই এলটাকে তোমাকে ইন টার্মস অফ, বিকজ ইট ইজ এ সেলফ ইন্ডাকটেন্স, সো এটা হচ্ছে বেসিক্যালি ইন্ডাকটেন্স, তাহলে এর রেজিস্ট্যান্সটা কত? এর রেজিস্ট্যান্সটা হচ্ছে ওমেগা ইনটু এল। সো ওই ফর্মে তোমাকে ওটা লিখতে হবে, মানে ওমেগা ইনটু এল ফর্মে ওটাকে লিখতে হবে এল এর জায়গায়। আদারওয়াইজ ইউ ক্যান রাইট ইট ডাউন ইন দিস ফর্ম অলসো। তো এই হলো তোমার এন্টায়ার ইকুয়েশনস। তাহলে আমার 2 নম্বর ইকুয়েশন যেটা বলেছিল সেই ইকুয়েশনস দুটো আমরা এইভাবে বার করি। এবার থার্ড কোয়েশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য সাবসিকুয়েন্ট মোশন অফ চার্জ। মানে এবার যে সাবসিকুয়েন্ট মোশন অফ চার্জটা হবে সেটা কিরকম হবে সেটা তোমায় ডেসক্রাইব করতে বলেছে। এনসিইআরটি এক্সাম্পলের কোয়েশ্চেন্স, বোর্ডে এই টাইপের কোয়েশ্চেন্স দেয়। ডেসক্রাইব দ্য সাবসিকুয়েন্ট মোশন অফ চার্জ, মানে চার্জটার এবার যে মোশন হবে সেটা কিরকম হবে। তো এটা তো বেসিক্যালি একটা এসি অল্টারনেটিভ কারেন্ট আছে, তাহলে ফর দ্য সার্কিট টু বিকামস, এটা যদি এসি অসিলেটরের মতো কাজ করতে চায়, ইফ ইট লুক লাইক এ এসি অসিলেটর, তাহলে আরটা তার জন্য শর্ট সার্কিটেড হতে হবে। সো আর হ্যাজ টু বি শর্ট সার্কিটেড। তো সেটা অলরেডি হয়ে গেছে। By doing so, the capacitor will continue to discharge and all the energy will be transferred to L and back and forth. This way, there will be oscillation energy from electrostatic to magnetic energy. That means, sir, এইখানে এই যে বলেছে describe the subsequent motion of charge, that means you can say that electrostatic energy থেকে it will be converted to magnetic energy. সো এইটা হচ্ছে বেসিক ফান্ডা। সাবসিকুয়েন্ট মোশন অফ চার্জটা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি থেকে ম্যাগনেটিক এনার্জিতে ট্রান্সফার হবে। কে ম্যাগনেটিক এনার্জির জন্য রেসপন্সিবল? স্যার এলটা হচ্ছে ম্যাগনেটিক এনার্জির জন্য রেসপন্সিবল, আর সিটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জির জন্য রেসপন্সিবল। তো এখানে কি হবে, যখনই আরটা শর্ট সার্কিট হয়ে যাবে, at that very moment আপনার ইলেকট্রোস্ট্যাটিক্স এনার্জিটা ট্রান্সফার করতে থাকবে ম্যাগনেটিক এনার্জি। তার মানে at that time এই সি যেটা আছে, মানে যতটা চার্জ হোল্ড করেছিল, সেই সি উইল স্টার্টেড টু রিলিজ দ্য চার্জ। সো এট দ্যাট টাইম দ্য সি উইল স্টার্টেড টু রিলিজ দ্য চার্জ। সো ওয়ান্স সি উইল স্টার্টেড টু রিলিজ দ্য চার্জ, at that very moment what we'll see, the electrostatic energy will be completely converted to magnetic energy. এই হচ্ছে এনসিইআরটি এক্সাম্পলারের 3টে কোয়েশ্চেন্স, 3টে আনসার। So AC carrier signal is useful for carrying the current, so that's why it will happen. Common একটা questions দেয়, সেটা হচ্ছে some application of alternative current. 2-1 নম্বর দিয়ে দেয় বোর্ডে, application of AC। 1 নম্বর বলবি টিভি সেটস, 2 নম্বর বলবি কিচেন অ্যাপ্লায়েন্সেস, রেডিওস, কিচেন অ্যাপ্লায়েন্সেস, যত কিছু কিচেন অ্যাপ্লায়েন্সেস আছে, whether it is micro oven, fridge, whatever it is, গিজার। গিজার তো কিচেন অ্যাপ্লায়েন্সেস নয়, মাইক্রো ওভেন হতে পারে, রুম হিটার হতে পারে, or whatever it is. So all these things are, even fan also. So these are the answer of these questions. So এটা হচ্ছে বেসিক্যালি ফান্ডামেন্টাল কনসেপ্টস, যে কিভাবে এটা করা হয়। So that is one of the important questions which I have discussed with respect to NCERT exam. যে দুটো আলাদা আলাদা এনার্জি সোর্স থাকে, যখন আর শর্ট সার্কিটেড, T is equal to T0, মানে R is always শর্ট সার্কিটেড, তার মানে কোনো কারেন্ট যাবে না। সো এট দ্যাট টাইম কারেন্টটা একটাতে অ্যাবজর্ব হবে, সেটা হচ্ছে ক্যাপাসিটরে ইন দ্য ফর্ম অফ চার্জ, সেই এনার্জিটা হচ্ছে এইটা। তারপর এইটা রিলিজ হবে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, কনভার্ট হবে কিসে? ম্যাগনেটিক এনার্জি। সো এই জিনিসটা ঘটতে থাকবে। তাহলে যদি বলে ইকুয়েশন অফ চার্জ লেখো,
সো মোশন অফ দ্য চার্জটা হবে ইট ইজ ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিতে স্টোর হয়ে সেটা কনভার্ট হয়ে যাবে ম্যাগনেটিক এনার্জি, এন্ড দ্যাট ইজ দিস ওয়ান, এন্ড দ্যাট উইল বি স্টোরড ইনসাইড দ্য ইন্ডাক্টর। সো ইন্ডাক্টরের মধ্যে সবসময় ম্যাগনেটিক এনার্জিতে সোর্সটা এনার্জিটা স্টোর হচ্ছে, এন্ড এখানে সবসময় ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ফর্মে স্টোর। আর রেজিস্ট্যান্স ইজ ফর হিট ডিসিপেশন, মানে আই স্কোয়ার আর ওই ফর্মে হিটটা ডিসিপেট করে রেজিস্ট্যান্স থেকে। কিন্তু এখানে রেজিস্ট্যান্সটা কাজ করবে না, কারণ টি ইজ ইকুয়াল টু টি0, তার মানে সার্কিটটা শর্ট সার্কিট হয়ে গেছে বিটুইন দ্য রেজিস্ট্যান্স। তার মানে এই জায়গাটায় সার্কিটটা শর্ট সার্কিট হয়ে গেছে। তো এই একটা কনসেপ্টের উপর একটা কোয়েশ্চেন অনেক সময় দিয়ে থাকে বোর্ডে। বোর্ডে কিন্তু ফিজিক্সের কোয়েশ্চেন এরমই হবে, বেশ কিছু কোয়েশ্চেন এরম থাকবে। এবার আরেকটা কোয়েশ্চেন হতে পারে, এটা খুব কমন কোয়েশ্চেন, এটা অতটা চাপের কোয়েশ্চেন নয়। তোকে বলেছে কোয়েশ্চেন নাম্বার 29-এ, তোকে বলেছে ফর অ্যান এলসিআর সার্কিট, তোর কোয়েশ্চেন নাম্বার 30টা দেখাচ্ছি। ফর অ্যান এলসিআর সার্কিট, মানে এল আছে, সি আছে, আর আছে, and that is circuit which is driven by frequency f, driven by frequency, এটা যে ফ্রিকোয়েন্সি আছে সে driven by frequency ওমেগা। তো ইকুয়েশনটা রিড করা হয়েছে এরকম ভাবে, L into di dt plus R into I plus Q by C, and that is given in the form of VI। এই VI মানে I এর ভ্যালুটা হচ্ছে অবভিয়াসলি এই VI এর যে ফর্মটা সেটা হচ্ছে লেখা আছে Vm sin of omega t, মানে এটা হচ্ছে V of suffix I which is given by Vm sin of omega t। সো এই Vm টা হচ্ছে ম্যাক্সিমাম পোটেনশিয়াল, Vm টা হচ্ছে ম্যাক্সিমাম পোটেনশিয়াল, Vm stands for maximum potential, বোঝাই যাচ্ছে। এই তোর ইকুয়েশন। তোকে বলেছে 1 নম্বর কেস, মাল্টিপ্লাই দ্য ইকুয়েশনস, কিরকম কোয়েশ্চেন দিয়েছে দেখ, বলছে মাল্টিপ্লাই দ্য ইকুয়েশনস 1, মাল্টিপ্লাই দ্য ইকুয়েশন বাই I and simplify। এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন বলছে ইন্টারপ্রেট ইচ টার্ম ফিজিক্যালি, ইন্টারপ্রেট ইচ টার্ম ফিজিক্যালি, ইচ টার্ম ফিজিক্যালি। নাম্বার 3 এখানে দিয়েছে ইচ টার্ম ফিজিক্যালি, তারপর বলছে কাস্ট দ্য ইকুয়েশন, কাস্ট দ্য ইকুয়েশন, cast the equation in the form of a conservation of, in the form of conservation of energy, in the form of conservation of energy। আর 4 নম্বর দিয়েছে যেটা, সেটা বলছে ইন্টিগ্রেট দ্য ইকুয়েশন ওভার ওয়ান সাইকেল। সো তোমাকে ইন্টিগ্রেট করতে বলেছে দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে over one cycle to find the phase difference, to find the phase difference between V and I, এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স বার করতে বলেছি। তোর কি ইকুয়েশন ফার্স্টে দিয়েছে, বলছে মাল্টিপ্লাই দিস ইকুয়েশন I, তুই যদি I দিয়ে মাল্টিপ্লাই করিস তাহলে দুধারে I দিয়ে মাল্টিপ্লাই করছিস, তার মানেটা কি দাঁড়াবে, মানে এটাকে I দিয়ে মাল্টিপ্লাই করলে ইকুয়েশনটা কত আসে। সো ইফ আই মাল্টিপ্লাই ইট কাম ডাউনস টু L into I into di by dt, আর এটা হয় I into R square, and this come downs to Q into I by C, and here it come downs to right hand side ও তুই যদি I দিয়ে মাল্টিপ্লাই করিস, so ultimately it becomes Vm into I, so এটা এসে যাবে Vm into I, that means it come downs to Vm into I into sin of omega t, এটা আসবে। এবার এটাকে কি করা যায়, এই Vm sin I of omega t, এটাও তো অ্যাকচুয়ালি Im, তার মানে এটাকে লিখবো কিভাবে দেখ,
এই জিনিসটাকে এই ফর্মে লেখা যায়, শর্টে লিখলে এটাকে লিখতে পারি ডি অফ হাফ ইন্টু এল ইন্টু আই স্কোয়ার। এটা লেখা যায় কেন? স্যার আপনি যদি ডিফারেন্সিয়েট করেন উইথ রেসপেক্ট টু টি, মানে ডিডিটি অফ দিস, তাহলে এই হাফ আর এল আইটা বাইরে আসবে। সো এটা আসবে হাফ ইন্টু এল আই, আর এটা হয়ে যাবে 2i ইন্টু ডিআই বাই ডিটি। সো 2 কেটে গেল। সো আলটিমেটলি এই পোর্শনে এই যে 2i ডিআই ডিটি ছিল, এই সরি এলটা বাইরে গেছে, আই যায়নি, এনিওয়ে এখানে আইটা হবে না। সো আলটিমেটলি এই ইকুয়েশনটা পড়ে থাকবে। সো আলটিমেটলি দিস কাম ডাউন টু এল ইন্টু আই ইন্টু ডিআই ডিটি। তার মানে এই জিনিসটাই হচ্ছে এইটা। সো এখান থেকে we can write these things, এটা লেখা যায়, we can write these things। এবার আসছে r ইন্টু আই স্কোয়ার। এটা মানে তো স্যার পাওয়ার, মানে ভোল্টেজকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু টাইম, then we are going to get the power। so this one we can say in the form of, এইটাকে কি লেখা যায়, এটাকে লিখতে পারিস এই ফর্মে ddt of I square into r by 2, হাফ ইন্টু আই স্কোয়ার আর টি। কিভাবে লেখা যায় স্যার? এটাকে যদি আপনি ডিফারেন্সিয়েট করতেন, আপনার হাফ আই এটা বেরিয়ে আসতো, আর বেরিয়ে আসতো, আর এখানে আই স্কোয়ার আছে, দ্যাট মিনস এইটার ক্ষেত্রে আমি লিখতাম 2 ইন্টু আই ইন্টু ডিআই ডিটি। তো আমার তো উইথ রেসপেক্ট টু আই বলতে ডিআই ডিটি আসবে, তাহলে 2 কেটে দিলে, সো এখানে যদি আমার আর হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, এই আর ইন্টু আই স্কোয়ারের জায়গায় আমরা এটাকে আরামসে লিখতে পারি আই স্কোয়ার ইন্টু টি। So this way we can write it down। তাহলে আমরা এখানে যেহেতু 2 কাটিনি, আমার r ইন্টু আই পড়ে আছে, তাহলে এই পুরো জিনিসটাকে আমরা আই স্কোয়ার ইন্টু আর বাই টি এই ফর্মে লিখতে পারি। সো উই ক্যান রাইট ইট ইন দিস ফর্ম। তার মানে এই জিনিসটাকে যেটা পড়ে আছে সেই জিনিসটাকে আমরা, ফার্স্ট এরটা বোঝা গেল যে এটাকে কি করে করা হলো। এল ইন্টু আই ছিল, সেটাকে আমি ডিফারেন্সিয়েট করেছি, 2i 2 কেটে গেছে, এল ইন্টু আই ইন্টু ডিআই ডিটি, এল ইন্টু আই ইন্টু ডিআই ডিটি এটাই এসছে। এবার পরেরটাকে যখন আমি করছি, মানে আমি সোজা কথায় লাস্টে গিয়ে ইন্টিগ্রেটটা করব। সো আমার এই যে আই স্কোয়ার ইন্টু আরটা কিভাবে আসে সেটা আমি দেখালাম, যে আমার হাফ বেরিয়ে গেল, আর বেরিয়ে গেল, 2 বেরিয়ে গেল, আর এখানে ডিআই ডিটি এইটা পড়ে থাকলো, তাহলে 2 কেটে গেলে আর ইন্টু ডিআই ডিটি পড়ে আছে। তো এই জিনিসটা, এই টোটাল জিনিসটাকে আর ইন্টু ডিআই ডিটি, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু আই, তার মানে আমি আর ইন্টু আই ফিরে পাই। তার মানে আর ইন্টু আই অলরেডি আমার আই স্কোয়ার এখানে ছিল, মানে আই দিয়ে মাল্টিপ্লাই করেছি বোথ সাইডে। সো বোথ সাইডে আই দিয়ে মাল্টিপ্লাই করার জন্য আমার এই জিনিসটা এসছে, কিন্তু আমার হাফটা এলো এই কারণে বিকজ উই হ্যাভ ইন্টিগ্রেটেড ইট। তো আমরা হাফ ওই কারণে লিখেছি, তার মানে ডি অফ আর, এইটা আমাকে জানতে হবে। আর লাস্টেরটার ক্ষেত্রে তেমনি একই ভাবে দিস কাম ডাউনস টু, ওটাকে 2c করলে ইট কাম ডাউনস টু হাফ ইন্টু 2c, here it come down to dq square by dt, এই জিনিসটা আসবে। সো এই হচ্ছে আমার টোটাল ইকুয়েশন। তার মানে এখানে এসছে বেসিক্যালি ডি অফ আই স্কোয়ার আর বাই টি বাই 2, আর ফাইনালি ডান দিকে যেটা আছে মানে এই পোর্শনটা, সো দিস পোর্শন ইজ কামিং ডাউন টু হাফ ইন্টু বিএম ইন্টু আই ইন্টু সাইন অফ ওমেগা টি, কারণ আই দিয়ে আমি মাল্টিপ্লাই করেছি বোথ সাইডে। সো এইটুকুই কাফি লেখার জন্য। যদি না পারিস তাহলে তো এইটা ফর্মে রাখবি, বাট এটা ফর্মে রাখলে আরো বেটার হয় যদি তুই এই ফর্মটা নিয়ে আসতে পারিস। মানে ফাইনাল ফর্ম উইল বি হাফ ইন্টু এল ইন্টু আই স্কোয়ার, here you can say d into I square into r by 2, and here you can write down the final equation form, that is 1 by 2 eta. So that is half into 2c into dq square by dt, and that is equal to this one. So এইভাবে তুই ফাইনাল ইকুয়েশনটা পুট ফরওয়ার্ড করলি। Cast the next question বলেছিল, এটা হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর বলেছে cast the equation in the form of a conservation of energy।
সো কনজারভেশন অফ এনার্জি বার করতে গেলে তোর ফার্স্ট যেটা জানতে হবে, এইটা হচ্ছে তোর একটা এনার্জি, এইটা কি এনার্জি, ম্যাগনেটিক ফর্ম, মানে এটা হচ্ছে ম্যাগনেটিক এনার্জি যেটা স্টোরড আছে ইনসাইড এল, মানে ইনসাইড এল মানে ইন্ডাক্টরের ভেতরে যেটা স্টোর আছে। এই যে এনার্জি, দিস এনার্জি ডিসিপিটেড করছে, এটা রেজিস্টারের ভেতরে যে এনার্জিটা স্টোর আছে এটাকে বলে ইলেকট্রিক্যাল এনার্জি। আর এই যে এনার্জিটা স্টোর আছে এটা ক্যাপাসিটরের মধ্যে স্টোর আছে, সো দিস এনার্জি স্টোর ইনসাইড দ্য ক্যাপাসিটর, সো ইনসাইড দ্য ক্যাপাসিটর। সো এর মধ্যে থেকে খালি রেজিস্ট্যান্সের মধ্যে যেটা এনার্জিটা স্টোর আছে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, সেই ইলেকট্রোস্ট্যাটিক হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, সেই ইলেকট্রিক্যাল এনার্জিটাই খালি কি করছে না হিট ডিসিপেশনের কাজটা করছে। তার মানে এটাই হচ্ছে কনজারভেশন অফ এনার্জির ফান্ডা। So once they will take that, এইটা হচ্ছে rate of change of potential energy in inductance, আর যদি আমি ddt of q square by 2c করি, মানে এইটা আমার বেসিক্যালি কত আসছে, ddt of q square by ddt of q square by 2c, মানে এরকম। এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে যে এনার্জিটা আছে সেটাকে আমরা লিখতে পারি ddt of q square by 2c. So this is the energy. আর d of half into this square, মানে এটাকে আমরা লিখছি বেসিক্যালি ddt of I square into r by 2. So this is the form of energy which is stored inside the resistor. তো এটা রেজিস্টরের মধ্যে, এটা ক্যাপাসিটরের মধ্যে, and this is inside the inductor. তো এটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালটাকে এইভাবে দেখানো যায়। আর কেউ যদি বলে যে হোয়াট ডু ইউ মিন বাই দ্য হাফ ইনটু vm, এই জিনিসটা কি, হোয়াট ডাজ ইট মিন? তো এটাকে বলবি এটা হচ্ছে বেসিক্যালি দ্য রেট অফ ড্রাইভিং ফোর্স চেঞ্জ, মানে আমার ড্রাইভিং ফোর্সে যতটা চেঞ্জ হচ্ছে সেটাকে বলতে হয় ড্রাইভিং ফোর্স রেট চেঞ্জ। এই হচ্ছে এটার ফান্ডা। সো দিস আর দ্য ওয়েজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কিভাবে কনজারভেশন অফ এনার্জিটা দেখাবে। ইন্টিগ্রেট দ্য ইকুয়েশন ওভার ওয়ান সাইকেল টু ফাইন্ড আউট দ্য ফেজ ডিফারেন্স ভি আর আই এর মধ্যে বার করতে বলেছে। সো আমরা জানি এখানে ইকুয়েশন ফ্রম 0 টু t দেখাতে বলা হয়েছে, মানে ইকুয়েশন অফ ওয়ান সাইকেল মানে কি, ওয়ান সাইকেল মানে যেটা আমার এখান থেকে গেলাম, এখান থেকে এলো এটা, তারপরে এখান থেকে এটা এরকম গেল। তো এটা হচ্ছে আমার হাফ সাইকেল, এটা হচ্ছে আমার ফুল ওয়ান সাইকেল, মানে এখান থেকে এই টাইম পিরিয়ডটা হচ্ছে t, টোটাল টাইম পিরিয়ড t। তো এখানে যদি আমার 0 থেকে স্টার্ট হয়, এখানে যদি t হয়, তাহলে এই we get a dt as positive, আমি অবভিয়াসলি আমার dt টা যেটা আসবে সেটা পজিটিভ, which is possible when the phase difference is constant and angle is accurate, accurate angle ছাড়া হবে না। তো ইন্টিগ্রেট যদি আমি করি এই ইকুয়েশনটাকে, তাহলে এর অ্যান্সারটা হবে যে ফেজ ডিফারেন্স যেটা পাবো সেই ফেজ ডিফারেন্সটা হবে কনস্ট্যান্ট। This is the constant phase difference we will get, and the angle which you will miss, that angle will be acute. So this angle will be acute angle. So এই হচ্ছে তোমার অ্যান্সার দেওয়ার প্রসেস। এইভাবে তুমি যদি অ্যান্সার লেখো তাহলে দুটোর অ্যান্সার, আমি 7খানা অ্যান্সার দেখালাম। এগুলো একটু ট্রিকি কোয়েশ্চেন্স, কিন্তু অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন্সই বোর্ডে এখন দিচ্ছে, কিছু কিছু জায়গায় এরকম ধরনের কোয়েশ্চেন্স ওরা অ্যাড করছে লং অ্যান্সার টাইপ। এবার শর্ট অ্যান্সার টাইপের কিছু কোয়েশ্চেন্স দেখা যায় যেটা বোর্ডের লেভেল, এটা কম্পিটিটিভ অনেক সময় দেয়। The question number 26 NCERT exemplar by NCERT তে আছে, বলছে explain why reactance offered by an inductor increases with the increasing in frequency of the AC voltage. আমাকে ফার্স্টে জানতে হবে রিঅ্যাকটেন্স অফার্ড বাই ইন্ডাক্টর, বলেছে why the, এটা কোশ্চেনটা করেছে why the inductance, so this inductance offered by, মানে why the resistance, sorry not inductance, why the resistance offered by inductance is increases. So resistance offered by inductance, মানে ইন্ডাকটেন্স যে রেজিস্ট্যান্সটা অফার করছে, why the it increases with the increasing frequency of AC voltage, increasing frequency of AC voltage.
সো এসি ভোল্টেজ বাড়ার সাথে সাথে এটা কেন চেঞ্জ হবে? So they have asked that why the resistance offered by inductance increases with the increasing frequency of AC voltage. এটা কেন? এটার একটাই কারণ, যদি আমার এই যে রেজিস্ট্যান্স অফার্ড বাই ইন্ডাক্টেন্স ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি অফ এসি ভোল্টেজ, তো আমার রেজিস্ট্যান্সটা কেন বাড়বে? ফার্স্ট অফ অল, ইন্ডাক্টেন্স যে রেজিস্ট্যান্সটা অফার করে সেটাকে বলা হয় এক্সএল। এটার মানেই হচ্ছে রেজিস্ট্যান্স অফার্ড বাই ইন্ডাক্টর, অর্থাৎ ইন্ডাক্টর যে রেজিস্ট্যান্সটা অফার করে, এটাকে আমরা লিখে থাকি ওমেগা ইনটু এল, এটা দিয়ে ডিনোট করে দেয়। So that resistance we used to denote by omega into, মানে XL is equal to basically we say omega into L. এটা কি বলে? ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, মানে ইন্ডাক্টর যে রেজিস্ট্যান্সটা অফার করে তাকে আমরা বলে থাকি ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। Now they have asked these questions যে why the resistance, মানে এই জিনিসটা, why it is offered by inductor increases with the increasing frequency of AC voltage, মানে AC voltage যদি বাড়ে তার সাথে সাথে এটাও কেন বাড়বে? তো এটার উত্তর একটাই হবে যে স্যার, যখন আপনি এসি ভোল্টেজটা ইনক্রিজ করছে, মানে এই জিনিসটা, সো ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি অফ এসি ভোল্টেজ মানে একটা ইনডিউসড ইএমএফ ডেভেলপ করবে। So basically it has been seen that whenever reactance of our মানে inductor increases with the increasing frequency, এটা কখন বাড়বে? যখন ওমেগাটা বাড়বে। ওমেগাটা ইনক্রিজ করবে তখন, মানে এক্সএল will increase when omega will increase, আর ওমেগা তখনই বাড়বে, ওমেগা মানে 2 পাই n, তো 2 পাই is a constant, যখন n বাড়বে তার মানে যখন ফ্রিকোয়েন্সি বাড়বে তখনই আপনার এক্সএলও বাড়বে। So if n increases, that means আপনার XL increases. If n decreases, that means আপনার XL decreases. So যখনই আপনার ফ্রিকোয়েন্সিটা বাড়বে তখন কি হবে না, আপনার ইনডিউসড ইএমএফ যেটা আছে সেই ইনডিউসড ইএমএফটাও ইনক্রিজ করবে। আর যদি এইটা হয় তাহলে আপনার ইনডিউসড ইএমএফ যেটা আছে সেটা ডিক্রিজ করবে। সো এই সিচুয়েশনে এটা হবে, এই সিচুয়েশনে এটা হবে, সেই জন্য এটা হবে। এই হচ্ছে বেসিক গল্প, যে ফ্রিকোয়েন্সিটা যেহেতু বাড়ে, ফ্রিকোয়েন্সি বাড়লে আপনার ইনডিউসড ইএমএফ বাড়বে, ফ্রিকোয়েন্সি যদি কমতো দেন ইওর ইনডিউসড ইএমএফ উইল বি গোয়িং ডাউন। এই হচ্ছে তোমার বেসিক ফান্ডা। নেক্সট একটা দেখো, 2-3টে অঙ্ক দেখাবে, ছোট ছোট অঙ্ক আছে, তার মধ্যে কোয়েশ্চেন নাম্বার 22টা ইম্পর্টেন্ট ছিল। ওরা বলছে এসি দুটোই, এসি এন্ড ডিসি, মানে অল্টারনেটিভ কারেন্ট এন্ড ডাইরেক্ট কারেন্ট, these are basically measured by ampere. These are basically measured by ampere. These are measured by amperes. তো আমাকে বলেছে হাউ অ্যাম্পিয়ার ইজ ডিফাইন্ড ইন অল্টারনেটিভ কারেন্ট, অ্যাম্পিয়ারটাকে ডিফাইন করো ইন এসি তে, ডিফাইন ইন এসি লাইন, মানে এসি সার্কিটে অ্যাম্পিয়ারটা কি করে ডিফাইন করব। So in that case you can say that ampere of an alternative current কি করে ডিফাইন করা হয়, in terms of the property known as Joule's law of heating, এটা সব সময় ডিফাইন করা হয় in terms of the Joule's law of heating. So AC তে যখন কারেন্টটা ডিফাইন করা হয় তখন in terms of Joule's law of heating এ ডিফাইন করা, according to the Joule's law of heating আমরা জানি AC is the current which is produced in the conductor when heat per second in the conductor is a direct current. তো Joule's law of heating মানে AC কে আমরা ডিফাইন করব 1 অ্যাম্পিয়ার কে, যে ওই পার্টিকুলার কন্ডাক্টর মধ্যে, মানে কারেন্ট হুইচ ইজ, মানে এসি ইজ দ্য কারেন্ট হুইচ ইজ প্রডিউসড ইন এ কন্ডাক্টর when heat per second in the conductor is direct current can produce in 1 ohm resistance. তাহলে যতটা হিট প্রডিউস হয়েছে, মানে জুলস
ল অফ হিটিং দিয়ে এক্সপ্লেন করবো। জুলস ল অফ হিটিং এ বলা হয় যে হিট পার সেকেন্ড, এই যে জিনিসটা আছে ইন দ্য কন্ডাক্টর, so heat per second in the conductor, heat মানে energy per second in the conductor, it is the direct current, is the direct current is as the direct current is as the direct current যেটা কিনা can produce in a 1 ohm resistor, which can be produced in 1 ohm resistance, অর্থাৎ যেটা এই রেজিস্ট্যান্স 1 ohm রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারছে, মানে হিট পার সেকেন্ড ইন দ্য কন্ডাক্টর ইজ অ্যাজ দ্য ডাইরেক্ট কারেন্ট হুইচ ক্যান প্রোডিউস 1 ohm রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে জুলস ল অফ হিটিং। দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান এক্সপ্লেইন দ্য এসি তে যদি বলা হয় হাউ অ্যাম্পিয়ার ডিফাইন ইন এসি, তখন তুমি যদি বলো V ইজ ইকুয়াল টু I বার R, তাহলে অ্যাম্পিয়ার মানে হবে এরকম, কিন্তু এটা হবে না, এটা হচ্ছে ডিসি তে কারেন্টের ডেফিনেশন, এটা হচ্ছে ডিসি তে কারেন্টের ডেফিনেশন। এসি তে আমাকে জুলস ল অফ হিটিং দিয়ে ডিফাইন করতে হবে, সেটা হচ্ছে যে হিট পার সেকেন্ড ইন দ্য কন্ডাক্টর ইজ, তার মানেটা হচ্ছে অ্যাজ দ্য ডিরেক্ট কারেন্ট ক্যান প্রোডিউসড ইন 1 ওহম রেজিস্ট্যান্স। এইভাবে আমরা এসি তে কারেন্টকে ডিফাইন করি। এই টাইপের কিছু কিছু কোয়েশ্চেন্স দেয়, আবার কিছু কোয়েশ্চেন্স এরকমও দেয়, 2-3টে অঙ্ক দেখানো হবে এখানে। যেমন ধরো কোয়েশ্চেন নাম্বার 21 এ বলেছে যে একটা ডিভাইস আছে, সাপোজ দিস ইজ এ ডিভাইস এন্ড দিস ডিভাইস ইজ এক্স, বলছে এই ডিভাইসটা কানেক্টেড, দিস ডিভাইস ইজ কানেক্টেড টু অ্যান এসি সোর্স, এই ডিভাইসটা এসি সোর্সের সাথে কানেক্ট আছে, এবং ভ্যারিয়েশন অফ ভোল্টেজ কারেন্ট এন্ড পাওয়ার ইন 1 কমপ্লিট সাইকেল কত, তোমাকে বার করতে বলেছে যে ভ্যারিয়েশন অফ ভোল্টেজ and variation of current and variation of power in 1 complete cycle, in 1 complete cycle, এটা কত? তোমাকে একটা ফিগার দিয়ে দেওয়া হয়েছে, সাপোজ তোমাকে এরকম একটা ফিগার দিয়েছে, এই একটা ফিগার আছে, তাতে দেখা যাচ্ছে যে এইটা তোমার ভোল্টেজ আছে, এটা তোমার টাইম আছে, দিস ইজ টাইম, so this area you have considered the voltage, so B, তো একটা গ্রাফ এরকম গেছে, এরকম ভাবে এরকম এরকম গেছে, সো আরেকটা গ্রাফ দেখা যাচ্ছে ইয়েলো কালারের গ্রাফ, সেটা এখান থেকে জয়েন করে এরকম ভাবে এসছে, সো সেটা এরকম ভাবে এইভাবে বেরিয়ে গেছে, এরকম ভাবে যাচ্ছে, and another graph which is given that comes like this, এটা এরকম ভাবে এসছে, এটা এইভাবে গেছে, এটা এইভাবে গিয়ে এরকম ভাবে এইভাবে যাচ্ছে। সো এই তিনটে পয়েন্টে, এটা সি কার্ভ, এটা বি কার্ভ, এটা এ কার্ভ, তিনটে কার্ভ দিয়েছে, বলেছে এ ডিভাইস এক্স ইজ কানেক্টেড টু এসি সোর্স, ভ্যারিয়েশন অফ ভোল্টেজ কারেন্ট এন্ড পাওয়ার ইন 1 কমপ্লিট সাইকেল দেয়া আছে। এবার কোয়েশ্চেন তোমাকে যেটা দিয়েছে, বলেছে হুইচ কার্ভ শোজ পাওয়ার কনজাম্পশন ওভার ফুল সাইকেল, the question which they have given, that is shows that which curve, এই তিনটে কার্ভের মধ্যে which curve shows power consumption, অর্থাৎ পাওয়ার কনজাম্পশনটা কোন কার্ভটা শো করছে ওভার 1 সাইকেল, এরকম টাইপের কোয়েশ্চেন্স, এটা কম্পিটিটিভও দিয়ে থাকে। আরেকটা বলছে which one is showing average power consumption, অ্যাভারেজ পাওয়ার কনজাম্পশন কোনটা দেখাচ্ছে ওভার এ সাইকেল। আর সি কার্ভ বলেছে আইডেন্টিফাই দ্য ডিভাইস, এখানে ডিভাইসটা কি তুমি বলো, আইডেন্টিফাই দ্য ডিভাইস এক্স। এবার এই ধরনের কোয়েশ্চেন করার আগে তুমি ফার্স্ট দেখে নেবে যেটা যে মানে তোমার যে কার্ভ গুলো আছে, তিনটে কার্ভ আছে, এ আছে, বি আছে, সি, বলেছে হুইচ কার্ভ শোজ দ্য পাওয়ার কনজাম্পশনস ওভার 1 সার্কেল, এর মধ্যে কোনটা পাওয়ার কনজাম্পশন শো করবে।
এখন কি কার্ভ অফ পাওয়ার কনজাম্পশন সবসময় কি হবে, ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হবে এন্ড ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যাম্পলিটিউড অফ ভোল্টেজ এন্ড কারেন্ট, মানে কি পাওয়ার কনজাম্পশন আমার ভিএম ইন্টু আইএম ইন্টু সাইন ওমেগা টি কস ওমেগা, এটাই তো হবে, এই জিনিসটাই হওয়া উচিত। তবে আমি বেসিক্যালি ম্যাক্সিমাম পাওয়ারটা পাবো। তো এই পাওয়ারটা পেতে গেলে এই ভিএম সাইন ওমেগা টি অথবা আইএম ইন্টু আইএম কস ওমেগা টি, মানে এখানে বেসিক্যালি আমি লিখতে পারি ভিএম কস অফ ওমেগা টি আর অথবা আইএম সাইন অফ ওমেগা টি। সো এইটা করলে আমি বেসিক্যালি কি পাচ্ছি না, পাওয়ার কনজাম্পশনের কার্ভটা পাচ্ছি। এটা হচ্ছে আমার পাওয়ার কনজাম্পশন। তাহলে আমার অ্যাম্পলিটিউড কি হবে, ম্যাক্সিমাম হবে ভিএম ইন্টু আইএম আছে, এখানে আইএম আছে, এখানে ভিএম আছে। সো আমার টোটাল অ্যাম্পলিটিউড হচ্ছে দিস ওয়ান ইজ মাই টোটাল অ্যাম্পলিটিউড। তার মানে এই যে কার্ভটা দেখা যাচ্ছে এর অ্যাম্পলিটিউড হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ যে কটা কার্ভ এখানে দেখা যাচ্ছে তার মধ্যে এই কার্ভটার অ্যাম্পলিটিউড হচ্ছে ম্যাক্সিমাম, বাকি এই কার্ভটার একটু পরে, আর এই কার্ভ গুলোর স্যার আরো পরে, মানে এইটার একদমই কম অ্যাম্পলিটিউড। সো তিনটের অ্যাম্পলিটিউড দেখলে আমি দেখবো এই কার্ভটার অ্যাম্পলিটিউড হচ্ছে সব থেকে বেশি, দ্যাট মিনস দিস ওয়ান দ্য কার্ভ, এই কার্ভটা লাল রঙের কার্ভটা। তার মানে আমাকে যদি বলে হুইচ কার্ভ শোস কনজাম্পশন ওভার দ্য ওয়ান সাইকেল আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড যেটা, তার মানে রেড কার্ভ, তার রিজন হচ্ছে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড। তো যখনই তোমাকে পাওয়ার বার করতে বলে তাহলে তুমি ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড যে কার্ভটা পাচ্ছ সেটাই তুমি দেখিয়ে দেবে যে সেটাই হচ্ছে তোমার পোটেনশিয়াল পাওয়ারের কার্ভ, মানে এ হয়ে গেল। এবার বলছে অ্যাভারেজ পাওয়ার। নাও দ্য কোয়েশ্চেন ইজ কামিং যে এবার তোমাকে যখনই অ্যাভারেজ পাওয়ার বার করতে বলছে, once they are talking about average power consumption over a one cycle কিন্তু জিরো হয়। average power consumption in a AC one cycle is zero, as the full cycle is the graph consists of one positive and one negative, তার মানে আমার অ্যাভারেজ পাওয়ারটা সবসময় সেখানে জিরো হবে। সো আমাকে দেখে নিতে হবে ফুল ওয়ান সাইকেল, মানে এইখান থেকে গেছে এইটা, এখান থেকে গেছে এইটা, সো যে কার্ভটাতে আমার ফুল ওয়ান কার্ভ সাইকেলটাতে আসছে সেটা, তার মানে এটা হওয়ার কথা নয়, তার মানে এই কার্ভ। আমি ফুল ওয়ান সাইকেলে জিরো আনতে পারছি না ইয়েলো কার্ভে, তার মানে আমার অ্যাভারেজ পাওয়ার কনজাম্পশন ইন ফুল ওয়ান সাইকেল ওভার এ সাইকেল, মানে আমি বলতে চাইছি এটা ফুল ওয়ান সাইকেল। সো এটার অ্যান্সারটা সবসময় জিরো হবে। তো জিরো কোনটাতে আসছে, ব্লু কার্ভটাতে, কারণ এই পোর্শনটা একটা পোর্শন আর এই ধারে পোর্শনটা নেগেটিভ পোর্শন। তো এটা আর এটার এরিয়া মাইনাস করে দিলে জিরো হবে, তার মানে এটা ফুল ওয়ান সাইকেল কমপ্লিট হলো, তার মানে এখান থেকে এইটুকু এই পোর্শনে আমার এই কার্ভটা। সো দিস পার্টিকুলার কার্ভ ইজ বেসিক্যালি দ্য অ্যাভারেজ পাওয়ার কনজাম্পশন ডিনোট করছে। নেক্সট কোশ্চেন বলেছে আইডেন্টিফাই দ্য ডিভাইস, এই ডিভাইসটা কি? এমন একটা ডিভাইস স্যার যেখানে আমার ফুল পাওয়ার কনজাম্পশনটা জিরো আছে, তার মানে এই কনজাম্পশনটা হতে পারে স্যার একটা ক্যাপাসিটর, অথবা এটা হতে পারে ইন্ডাক্টর, অর মেবি কম্বিনেশন অফ বোথ, মানে আইদার এটা সার্কিটটা এরকম হতে পারে, এরকম একটা জিনিস হতে পারে, অথবা হতে পারে সার্কিটটা এরকম, কারণ ফুল পাওয়ার যখন আপনার জিরো আসছে তার মানে এটা সেল আছে, এরকম হতে পারে, অথবা কম্বিনেশন অফ বোথ, দ্যাট মিনস দিস কুড বি লাইক দিস, এটা এরকম হতে পারে, সরি এটা ক্যাপাসিটর, এটা এল, এটা সি, সো দিস ক্যান বি লাইক দিস। তার মানে আইদার এটা হতে পারে বা এটা সি, মানে এটা হতে পারে অথবা এটা হতে পারে, মানে এখানে সি আছে এখানে এল আছে। সো এই তিনটের মধ্যে যে কোনো একটা, মানে আইদার এটা হতে পারে কম্বিনেশন অফ এল সি, অথবা এটা হতে পারে, অথবা এটা হতে পারে, তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে এই ডিভাইসটা। আদারওয়াইজ আপনার ফুল অ্যাভারেজ পাওয়ার কনজাম্পশন জিরো কখনোই হবে না, কারণ একমাত্র এলসি সার্কিটে আইটা জিরো হয়ে যেতে পারে। আইটা জিরো মানে একটা সার্কিট, মানে এলটা মানে আটটা শর্ট সার্কিট হয়ে সেটা যদি প্যারালালে কানেক্টেড থাকে, কিন্তু এই কার্ভ দিকে সেটা বোঝা যাচ্ছে না প্যারালালি কানেক্টেড, কিন্তু এখানে অ্যাভারেজ পাওয়ার জিরো। সো অ্যাভারেজ পাওয়ার কখন জিরো হয়, সার্কিটটা এলসি সার্কিটে হতে পারে, শুধু এল সার্কিট, অথবা শুধু সি সার্কিট, আইদার অফ দ্য কেসেস ইট মে বি ট্রু। সো ইউ ক্যান সে দিস থিংস, এরকম ভাবে তুমি
এই থিওরি বেস কোয়েশ্চেন্স গুলো বা কনসেপ্ট বেস কোয়েশ্চেন্স গুলো বোর্ডের এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারো। বোর্ডে কিন্তু ট্রিকি কোয়েশ্চেন্স হয়, কনসেপ্ট বেস কোয়েশ্চেন। ফ্ল্যাট কোয়েশ্চেন যেগুলো সেগুলো করতে পারবে, বাট দিস আর এগুলো দেখে নেবে এনসিইআরটি এক্সাম্পলারে আছে। আমি একটু একটু করে এনসিইআরটি এক্সাম্পলারটা খুব ভালো বই, এখান থেকে বোর্ডেও আসে, প্লাস প্লাস আমি অ্যারিয়ান থেকে প্রচুর করিয়ে দেবো। সো অ্যারিয়ান থেকে কোয়েশ্চেন্স আমি প্রচুর ডিসকাস করিয়ে দেবো, মানে ইয়ের কোয়েশ্চেন্স, বোর্ডের যে ট্রিকি কোয়েশ্চেন্স গুলো আসতে পারে সেগুলো। সো ওখান থেকে প্রচুর কোয়েশ্চেন্স আসে। আমি জাস্ট ওটা এক্সপ্লেন করে দিচ্ছি। এনসিইআরটি এক্সাম্পলার যদি না থাকে একটা জোগাড় করে নিবে বা সফট কপি ডাউনলোড করে নিতে পারো, বাট ইট কামস লট অফ কোয়েশ্চেন্স ফ্রম লাস্ট ইয়ারে এসেছিল অ্যারিয়ান থেকে, বোর্ডের দেখবে ডিসেম্বর একটা পাবলিশার। সো ওখান থেকে প্রচুর শর্ট পেপারস গুলো করলে একটা মোটামুটি আইডিয়া এসে যাবে। এবার দুই তিনটে প্রবলেমস দেখলে মোটামুটি এই সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে। ভোল্টেজ লিড, কারেন্ট লিড ভোল্টেজ, এগুলো বারবার বলা হয়েছে, ক্যাপাসিটর হলে বেশি হবে, এ হলে কম হবে, সেই জন্য ওটা দেখাচ্ছি না। এরকম টাইপের একটা কোয়েশ্চেন দেখতে পারো যে সাপোজ 20 নম্বর কোয়েশ্চেন ছিল এক্সাম্পলারের, বলছে হাউ ডাজ দ্য সাইন চেঞ্জ। দ্য কোয়েশ্চেন ইজ হাউ ডাজ দ্য সাইন চেঞ্জ, how does the sign of phase, how does the sign of phase angle phi change, এটা কিভাবে চেঞ্জ হয়, by which, how does the sign of phi change, by which the supply voltage leads the current, the supply voltage leads the current in an LCR circuit, as the supply frequency is gradually increased, from very low to very high voltage, increased from very low to very high voltage. খুব কনসেপ্ট বেস কোয়েশ্চেন। এখন এই যে কথাটা বলেছে, হাউ ডাজ দ্য সাইন অফ ফেজ অ্যাঙ্গেল চেঞ্জ উইচ সাপ্লাই ভোল্টেজ লিডস দ্য কারেন্ট ইন অ্যান এলসিআর সার্কিট অ্যাজ দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজ ফ্রম লো টু ভেরি হাই ভ্যালু, মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করছে যেখানে কিনা সাপ্লাই ভোল্টেজ লিডস দ্য কারেন্ট। তো নর্মালি সাপ্লাই ভোল্টেজ কি করছে, মানে লিডস দ্য কারেন্ট লিড করছে, তা ইন দ্যাট পার্টিকুলার কেস আমরা লিখতে পারি এই ক্ষেত্রে যে আমার যে অ্যাঙ্গেলটা মানে tan of phi, সো tan of phi এই অ্যাঙ্গেলটা নর্মালি কি আসবে, মানে আমার যদি এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করা যায়, এটা যদি phi হয়, সো ইন দ্যাট কেস আমি যদি এই পার্টিকুলার পোর্শনে আমি ধরি xc, এখানে ধরি xl, আর এখানে যদি আমার রেজিস্ট্যান্স থাকে ভালো, যদি রেজিস্ট্যান্স না থাকে তাহলে ইন দ্যাট পার্টিকুলার কেস এটা আমি লিখবো xc মাইনাস xl এটা স্কয়ার, এটা লিখবো প্লাস আর স্কয়ার। এবার আর যদি থাকে ভালো, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমি কিছু করতে হবে, এখানে এলসিআর সার্কিট বলেছে মানে আমি ধরে নিচ্ছি আর আছে। সো দিস ইজ দ্য এলসিআর সার্কিট, সো ইন দ্যাট পার্টিকুলার কেস উই ক্যান কনসিডার দিস থিংস। এখন নর্মালি এটা হয়ে থাকে। এখন এই পার্টিকুলার পোর্শনে তোমাকে কেউ যদি বলে যে ভাই তুমি বার করো যে কি হচ্ছে এলসিআর সার্কিটে, বলছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজড ফ্রম ভেরি লো টু ভেরি হাই ভ্যালুস। তো আমরা সবসময় জানি এক্সসি মানে যে রিঅ্যাক্টেন্সটা, মানে যে রেজিস্ট্যান্সটা সাপ্লাই দেয় সেটা এক্সএল এর থেকে বড় হয়, দ্যাট উই নো। অর্থাৎ এটা হচ্ছে যেটা রেজিস্ট্যান্স অফার্ড বাই ক্যাপাসিটর, সো রেজিস্ট্যান্স হুইচ ইজ অফার্ড বাই ক্যাপাসিটর, এটা
আর this is something which is the resistance which is offered by, this is the offered by inductor. So resistance যেটা ইন্ডাক্টর অফার করে সেটা কম হয়, রেজিস্ট্যান্স যেটা ক্যাপাসিটর অফার করে সেটা বেশি হয়। সো ইন দ্যাট পার্টিকুলার কেস তোমাকে যদি কেউ এটা বার করতে বলে যে তার মানে কি, যখন এক রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যখন অ্যাচিভ করে, সো অ্যাট রেজোনেট ফ্রিকোয়েন্সি, এই রেজোনেট ফ্রিকোয়েন্সিতে এক্সসি ইজ ইকুয়াল টু এক্সএল হয়ে যায়, সেটার ফান্ডা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার এলসি লেখা যায়, এই পোর্শনটা লেখা যায়, এটা হচ্ছে কন্ডিশন। সো এই পার্টিকুলার পোর্শনে ফার্স্টে আমার যখন ট্যান ফাইটা আমি বার করছি, তো ট্যান ফাই এর ভ্যালুটা মানে অ্যাঙ্গেলটা বেসিক্যালি এই পোর্শনে আমি যখন দেখব, সো ফাই এর ভ্যালুটা যখন আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি নেই, সো ইন দ্যাট কেস উই ক্যান সে এই জায়গাটায় তখন কি হয় না, এক্সসি মাইনাস এক্সএল, মানে এটা আর হয়ে যায়, এটা এক্সসি মাইনাস এক্সএল। এখন এই ভ্যালুটা যদি জিরো হয়ে যায়, দ্যাট মিনস এক্সসি ইজ ইকুয়াল টু এক্সএল, তার মানে আমার এই ট্যান ফাই এর ভ্যালুটা মানে যেটা এক্সসি মাইনাস এক্সএল, আমি কি লিখেছিলাম, এটা লিখেছিলাম এক্সসি মাইনাস এক্সএল বাই আর, এটা হচ্ছে ট্যান ফাই। কারণ এই পোর্শনটা হচ্ছে আমার হাইট আর এটা হচ্ছে বেস, তার মানে এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে বেস। সো আমার নিউমারেটরটা জিরো হয়ে গেলে জিরো বাই আর ইজ ইকুয়াল টু জিরো, কারণ নিউমারেটর কেন জিরো হয়ে যাবে, বিকজ এক্সএল ইজ ইকুয়াল টু এক্সসি, এই কারণে জিরো হয়ে যাবে। এবার যখনই জিরো হয়ে যাচ্ছে জিনিসটা, দেন উই ক্যান সে দ্যাট আওয়ার ট্যান ফাই ইজ ইকুয়াল টু জিরো, সো উই ক্যান সে ফাই এর ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে। তো তোকে এখানে বলে দিয়েছে যে এলসিআর সার্কিট আছে, ভোল্টেজ লিডস দ্য কারেন্ট ইন অ্যান এলসিআর সার্কিট, চেঞ্জ অ্যাজ দ্য সাপ্লাই, এটা বলেছে সার্কিট চেঞ্জ অ্যাজ দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজড ফ্রম ভেরি লো টু ভেরি হাই ভ্যালু, তার মানে যখন এটা বাড়ানো হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এটাকে বাড়ানো হচ্ছে মানে কি, এইটা বেসিক্যালি এইটা হচ্ছে 2π/t, তার মানে 2πn, তার মানে এনটা বাড়ছে মানে কি এই জিনিসটা কমে যাচ্ছে এলসিটা। সো এলসিটা কমে যাচ্ছে মানে এই যে ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা অলমোস্ট মিনিমাম হয়ে যাবে, দ্যাট মিনস ইট ইজ অলমোস্ট টেন্ডিং টু জিরো। So change as the supply frequency is gradually increased from very low to, তার মানে how does the sign of phase angle change, তার মানে phase angle-টা তখন অলমোস্ট জিরো হয়ে যাবে। সো ফার্স্টে ফেজ অ্যাঙ্গেল কত ছিল, তখন ছিল tan of phi is equal to xc minus xl by r, এটা ছিল ফেজ অ্যাঙ্গেল ইনিশিয়াল। এবার যখন আমি এই দুটো সমান তখনই হবে যখন আমার ওমেগার ভ্যালুটা মানে এন এর ভ্যালুটা বাড়বে আস্তে আস্তে, মানে ওমেগা মানে হচ্ছে 2π/t which is equal to 2π into n, মানে nটা ফ্রিকোয়েন্সি, and that is equal to root over LC. So once you are increasing the value of n, supply frequency বাড়াচ্ছ মানে n বাড়াচ্ছ, তার মানে কি হবে, এটা কমাতে হবে। সো এই জিনিসটা কমবে কখন, যখন এই দুটোর যে ডিফারেন্স আছে, সো ডিফারেন্স বিকাম মিনিমাম। মিনিমাম কত হতে পারে, নেগেটিভ তো হবে না, সো ন্যাচারালি দিস মিনিমাম বিকামস ভ্যালু ইজ জিরো। তো যখন এই ডিফারেন্সটা জিরো হয়ে যাচ্ছে, তোমার চেঞ্জ ইন দ্য ফাই অ্যাঙ্গেল উইল বি জিরো, সো ইট কাম ডাউন টু 0/r, সো আলটিমেটলি দিস বিকামস জিরো। এই হচ্ছে ফান্ডা। সো দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস এন্টার থিংস। এইভাবে পুরো জিনিসটা বুঝতে হবে, বোঝার ফান্ডাটা হচ্ছে এরকম। সো দিস ইজ দ্য ওয়ে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস। এই হচ্ছে তোমার বেসিক বার করার ফান্ডা। ধরো অনেক রকম প্রবলেমস তোমাদের এখানে দিতে পারে, সো এনসিআরটি এক্সাম্পলার আর এনসিআরটিটা কিন্তু ভালো করে একবার দেখে নিও যে কিরকম ধরনের প্রবলেমস ওরা দিয়েছে। তো রাইট এট দিস মোমেন্টে আমি ট্রান্সফরমার আর দেখাচ্ছিলাম, জানি না দিশা তোদের স্কুলে কি ট্রান্সফরমার পড়িয়েছে? হ্যাভ দে টট ট্রান্সফরমার পড়িয়েছে তোদের স্কুলে? হ্যাঁ দিশা, हेलो सुनाई दे रहा है ना? जाई ना, সেই জন্য আমি ঠিক জানিও না। ट्रांसफार्मर पढ़ा है क्या?
স্যার আমি ওরম বেশি স্কুল যাচ্ছি না, তো আমি ঠিক করে জানিও না। মনে হয় না ট্রান্সফার পড়িয়েছে। অভিষেক তোমাদের স্কুলে পড়িয়েছে ট্রান্সফরমার? No, sir. বাট ট্রান্সফরমারটা এই কম্পিটিটিভ সিলেবাসে আছে, বাট বোর্ডের সিলেবাসে এবছর থেকে হয়তো তুলে দিয়েছে, সেই কারণে আমি আর অতটা দেখাচ্ছি না। বাট কিছু কিছু সার্কিটের কোয়েশ্চেন্স, চোক কয়েলের উপর কিছু কোয়েশ্চেন্স থাকে অনেক সময়। ক্যান এ চোক কয়েল বি রিপ্লেস বাই কনসিডার ফ্রিকোয়েন্সি বা এরকম ধরনের। আমি একটা মডেল টেস্ট পেপার, যদি ওখানে ট্রান্সফরমারের কিছু কোয়েশ্চেন্স থাকে, বাট নর্মালি যে কোয়েশ্চেন্স গুলো থাকে বা যে ধরনের কোয়েশ্চেন্স গুলো হয়, এটা দেখালেই তোমার বোর্ডে ফার্স্ট অফ অল এনসিইআরটি এক্সাম্পলটা একটু দেখে নেবে। নাও আই এম ফরওয়ার্ডিং এ কোয়েশ্চেন ব্যাংক। এতে কি হচ্ছে, বোর্ড এবং কম্পিটিটিভ এর দু টাইপেরই কোয়েশ্চেন্স আছে। কম্পিটিটিভ তো আলাদা করে এসি থেকে দেখা দাও, বোর্ডটা একবার দেখে নাও। আকাশের একটা কোয়েশ্চেন ব্যাংক থেকে আমি পাঠিয়ে দিচ্ছি। সো দিস আর দ্য কোয়েশ্চেন্স ব্যাংক, ইউ ক্যান গো থ্রু ইট, এটা কাজে দেবে। দেখছি আমি, but these are useful questions. I'm just forwarding the question banks to you. Just check it. I have forwarded it on AC. And this is the question bank. এই questions গুলো একটু practice করো। আমি কয়েকটা কোয়েশ্চেন দেখিয়েও দিচ্ছি, আমি অলরেডি পাঠিয়েছি। তো এই কোয়েশ্চেন্স গুলো আমি ডিসকাস করে দিচ্ছি, এটা বোর্ডেও হেল্প করবে, কম্পিটিটিভেও হেল্প করবে। আমি জানি না কতটা ক্লিন গেল, বাট মনে হচ্ছে দেখা যাচ্ছে তো অভিষেক, ইজ ইট ক্লিয়ার? মোরাললেস ক্লিয়ার তো মনে হয়, তাই তো? দিশা ক্লিয়ার? যেটা পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, এইমাত্র পাঠিয়েছি, দেখো। ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে। মোটামুটি ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, মোটামুটি হলেই হবে, বোঝা যাচ্ছে তো, ব্যাস তাহলেই আবার। এই কটা কোয়েশ্চেন্স মোটামুটি দেখে রাখলে একটা আইডিয়া পেয়ে যাবে ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্স এর উপর। তারপর মডেল কোয়েশ্চেন পেপার যত করবে তত তো একটা আইডিয়া এসে যাবে টেস্ট পেপার থেকে। সো মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স এখানে আমি একটু ডিসকাস করে দেবো। নেক্সট দিন আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ক্লিয়ার করে আমাদের 3/4 অফ দ্য সিলেবাস উইল গেট কমপ্লিটেড। তারপরে খালি আমাদের অপটিক্স, নিউক্লিয়ার অ্যাটমস, নিউক্লিয়ার অ্যান্ড সেমিকন্ডাক্টর আর ডুয়াল নেচার, 4টে চ্যাপ্টার মেনলি বাকি থাকে। তো ডিসেম্বরের মধ্যে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, তারপর খালি মক টেস্ট। ফুল সিলেবাস, মক টেস্ট, board level, and few of will be on competitive level also. Anyway, আচ্ছা, কয়েকটা পিছনের দিক থেকে কোয়েশ্চেন দেখাচ্ছি। যেমন ধরো এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, বলেছে যে কোয়েশ্চেন নাম্বার 40। ও বাবা, কোয়েশ্চেন নাম্বার 40। আচ্ছা, কি বলেছে দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 40 একবার দেখো। বলছে একটা এসি সোর্স কে এরকম ভাবে কানেক্ট করা হয়েছে, একটা এল আছে, এই সাইডে আর একটা ক্যাপাসিটর আছে, এটা এল আছে, এটা রেজিস্ট্যান্স আছে। So here you see there is a এরকম একটা সার্কিট দিয়েছে, this is number 1 circuit, and here you see that another circuit, there is a capacitor which is placed like this, here is a inductor L, and here you find the one resistance is given over here, that is R. So here one cell is given like this.
So that is number 2 circuit. এই দুটো সার্কিট দিয়ে বলেছে and AC source is connected to two circuit. AC source মানে হচ্ছে this particular source is the AC source. এইটা হচ্ছে AC source. So this is basically your AC source. Now what they have mentioned that they are connected, বলছে AC source is connected in two circuit as shown. Obtain the current through the resistance R as resonance in both the circuit. At resonance বলেছে। তো আমি কারেন্ট বার করতে বলেছে, তো কারেন্ট মানে এটা যদি এসি সোর্স হয় তো এখানে এই পার্টিকুলার পোরশনে কি সিরিজে আছে, তার মানে আর এটার রিঅ্যাকটেন্স কত হবে, এটা রিঅ্যাকটেন্স এক্সএল, এটা রিঅ্যাকটেন্স হচ্ছে এক্সসি, আর এটার হচ্ছে আর। তো ইম্পিডেন্স যেটা, ইম্পিডেন্স মানে হচ্ছে জেড, তো এটা সিরিজে কানেক্টেড আছে, তো ইম্পিডেন্স জেড উইল বি ইকুয়াল টু কত হওয়া উচিত না আমার এক্সএল মাইনাস এক্সসি আর তার সাথে আর স্কয়ার, কারণ তিনটি আমার সিরিজে আছে, তার মানে আমার বেসিক্যালি ওরা বার করতে বলেছে এসি সোর্স ইজ কানেক্টেড টু সার্কিটস, ফাইন্ড দ্য অবটেন দ্য কারেন্ট বার করতে বলেছে। সো দে হ্যাভ বিন আস্কড টু ফাইন্ড আউট দ্য কারেন্ট কতটা যাচ্ছে সেটা আমাকে দেখিয়ে বার করতে বলেছে। দে হ্যাভ বিন আস্কড টু ফাইন্ড আউট দ্য কারেন্ট ইন দিস পার্টিকুলার কেস, কতটা কারেন্ট হবে। সো এটা তুমি কি করে বার করবে। তো স্যার এই পার্টিকুলার কেসে রেজোনেন্স বলেছে, স্যার রেজোনেন্সে তো এই দুটো সমান হয়ে যাবে, দ্যাট মিন্স এক্সএল ইজ ইকুয়াল টু এক্সসি, দ্যাট মিন্স দিস পোরশন উইল বি জিরো। সো এটা লেখা যায় 0 স্কয়ার প্লাস আর স্কয়ার, দ্যাট মিন্স ইট ইজ ইকুয়াল টু আর। তো কারেন্ট যেটা হবে সেই কারেন্টটা হয়ে যাবে বেসিক্যালি ভিএম, মানে এই সোর্সটা যেটা আছে সেটা যে সোর্সই থাকুক না কেন, সে ভি বাই আর, এইটা হয়ে যাবে আমার কারেন্ট। সো ফর দিস সার্কিট নাম্বার 1, এবার চলে যাও সার্কিট নাম্বার 2 তে। স্যার এই দুটো কিন্তু প্যারালালে আছে, ভালো করে খেয়াল করা দরকার। প্যারালালে থাকলে এই সার্কিটটা কি হয়, এটা রিজেক্টেড সার্কিট হয়ে যায়, দিস বিকামস রিজেক্টেড সার্কিট। আমরা একটু আগে দেখেছি যদি কোন সার্কিটে এল আর সি যদি প্যারালালে থাকে, একদম ক্লাস স্টার্ট করার সময় দেখিয়েছি যে কোন সার্কিটে এল আর সি প্যারালালে থাকলে এই সার্কিটটাকে বলে রিজেক্টেড সার্কিট। So this circuit we used to say the rejected circuit. এই পোরশনে সার্কিটটাকে we used to say the rejected circuit, মানে এই সার্কিটটা। এবার বলেছে XL is equal to XC, তো XL is equal to XC কারণ রেজোনেন্স বলেছে, তো এই পার্টিকুলার পোরশনে দুটোই বেসিক্যালি রেজোনেন্সে আছে। এই সার্কিটে আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে আর, তার মানে দুটো বাদ দিয়ে আর আছে। সো যদি দুটো বাদ দিয়ে আর থাকে, সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমাদের এই পার্টিকুলার পোরশনে আমার এইখান দিয়ে যে কারেন্টটা যাবে স্যার সেই কারেন্টটা হয়ে যাবে আইডব্লিউ, যেটা এই আইটা হয়ে যাবে বেসিক্যালি জিরো, কারণ আমার এখান দিয়ে কোনো সার্কিটে কারেন্টই যাবে না। সো সেকেন্ডটার ক্ষেত্রে অপশনে অ্যান্সারটা হবে 2 নম্বর অপশন হবে আই আর ইজ ইকুয়াল টু জিরো, কারণ এটা তো সার্কিটটা রিজেক্টেড হয়ে গেছে, এই সার্কিটে তো বেসিক্যালি স্যার কোনো কারেন্টই যাবে, ইট ইজ রিজেক্টেড সার্কিট। সো রিজেক্টেড সার্কিটে সবসময় কারেন্ট জিরো, তার মানে এই সাইড দিয়ে যে কারেন্টটা আসছে সেটা তো এধারে আর আসতে পারছে না, বিকজ দিস পোরশন অফ দ্য সার্কিট ইজ রিজেক্টেড। সো আইআর উইল বি ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? বোঝা গেল কিরকম ভাবে করতে হবে? ক্লিয়ার? সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান ফাইন্ড আউট দ্য অ্যান্সার ফ্রম হিয়ার। এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে এইভাবে অঙ্কটা তুমি করতে পারো। দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ডু দিস থিংস। নাও আরেকটা কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 22। দেখো আমি এটা পাঠিয়েছি ফার্স্ট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 22। তোমাকে একটা সার্কিট দিয়েছে, সার্কিটটা দেখতে এরকম, এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর, সো এখানে একটা পয়েন্ট আছে বি, so there it is an x which is given over here, এটা x, আর এখানে একটা পয়েন্ট আছে c, so from here it is given, and this one is this. But in the adjoining AC circuit R is a pure resistance, এইটা হচ্ছে একটা pure resistance, so this is a pure resistance. R is a pure resistance and X is an unknown circuit element. এটা কি বোঝা যাচ্ছে, এটা একটা unknown circuit element দিয়েছে, this is unknown.
This is unknown circuit element. This is given. Now using only an AC meter, মানে একটা AC meter তুমি যদি ইউজ করো, মানে ভোল্টমিটার, how will you detect whether X is a pure inductor? কি করে বুঝবে এটা একটা পিওর ইন্ডাক্টর কিনা? দেখো কোশ্চেনে তাই লেখা আছে, পিওর ইন্ডাক্টর, পিওর রেজিস্ট্যান্স, আর রেজিস্ট্যান্স লেস ইন্ডাক্টেন্স লেস একটা কন্ডাক্টর। ভেরি ইন্টেলিজেন্ট কোশ্চেন এন্ড কনসেপ্ট বেসড কোশ্চেনস। তোমাকে কি দিয়েছে? তোমাকে শুধু একটা ভোল্টমিটার দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। ভোল্টমিটার দিয়ে বলেছে এই এক্সটা কি, তুমি কি করে বুঝবে এই আননোন সার্কিট এলিমেন্টটা এটা কি কোনো পিওর ইন্ডাক্টর, নাকি এটা পিওর রেজিস্ট্যান্স, আর নাকি এটা রেজিস্ট্যান্স লেস একটা ইন্ডাক্টর বা কন্ডাক্টর? হাউ ডু ইউ নো দিস থিংস? এটা তুমি কি করে বুঝবে? That is the questions they have given to you. So এই কোয়েশ্চেন্সটা তোমার কাছে দেওয়া আছে, যে বেসিক কনসেপ্টটা তোমার জানতে চেয়েছে যে আর একটা রেজিস্ট্যান্স একটা এক্স এলিমেন্ট সার্কিটের মধ্যে ঢুকে বসে আছে, তোমাকে ওরা বার করতে বলেছে এই জিনিসটায় যে ভাই এরকম যদি সিনারিও হয় তাহলে তুমি বলো যে এই পার্টিকুলার কেসে এটা কি হবে। সো হোয়াট উইল বি দ্য সিনারিও ওভার দেয়ার, এটা কি হতে পারে এই পার্টিকুলার কেস, মানে এই জিনিসটা কি আসবে, এটা কি একটা ইন্ডাক্টর নাকি রেজিস্টর নাকি কি, হোয়াট ইজ দিস? সো হাউ ইউ আর গোয়িং টু চ্যালেঞ্জ দিস থিংস, এই হচ্ছে কোয়েশ্চেন। একটা বলেছে পিওর ইন্ডাক্টর কিনা, একটা বলেছে এটা কিনা, আর একটা বলেছে ওটা কিনা, এই ধরনের কোয়েশ্চেন্স ওরা দিয়েছে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অ্যান্সার অফ দিস পার্টিকুলার কোয়েশ্চেন্স, যে এখান থেকে তুমি কি করে বার করতে পারো। সো এই ধরনের ক্ষেত্রে তুমি কি করে বার করবে, বা হাউ ডু ইউ নো দিস থিংস, এরকম ধরনের ক্ষেত্রে ফার্স্ট থিং, স্যার যদি এই পার্টিকুলার পোর্শনে সাপোজ এইটা আর এইটার মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, তো আর এখানে এইটার আর এইটার মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, আর আপনার যদি এখানে আমি একটা ভি রাখি সাপোজ ভোল্টমিটার, সো এই ভোল্টমিটার দিয়ে আমি পোটেনশিয়াল ডিফারেন্সটা মেজার করবো, কারণ এটা সিরিজে আছে। সো এইটার মধ্যে যদি এটা ইন্ডাক্টর হয়, সাপোজ ইফ ইট ইজ এ পিওর ইন্ডাক্টর, তাহলে এটা হবে ভিএল, এটা হবে ভিআর। তো ভিআরটা যখন আমি লিখবো তখন আমি কি লিখবো, এই দুটো পয়েন্ট মানে এ আর বি পয়েন্টের যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আছে সেটা ভিআর মেজার হবে। সো ভিআর বাই আর দ্যাট ইজ ইকুয়াল টু আই, এটা হবে। আর এখানে ভিএল বাই আমার যেটা আছে সেটা হচ্ছে, এটা যদি ইন্ডাক্টর হয় তাহলে এক্সএল, সেটাও হবে বেসিক্যালি আমার আই। তো যদি আমার এই দুটো আই বেসিক্যালি সেম হয়ে যায়, তার মানে আমি বুঝবো কারেন্টটা সেম যাচ্ছে। সো ইন দ্যাট পার্টিকুলার কেস এই ক্ষেত্রে ন্যাচারালি সিরিজে কানেক্টেড আছে, তো সিরিজে কানেক্টেড হলে যখন এল ফাংশন করবে তখন তো আর ফাংশন করবে না। সো ন্যাচারালি ইন দ্যাট পার্টিকুলার কেস এল, এটা হচ্ছে এলআর সার্কিট, তো এলআর সার্কিটের ক্ষেত্রে আমার অবভিয়াসলি এটা হিট ডিসিপেশন হবে। তো ওরা জিজ্ঞাসা করেছে যে পিওর ইন্ডাক্টর এইটা আর পিওর রেজিস্ট, যদি এটা পিওর রেজিস্ট্যান্স হয় আমি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস থাকবে, যদি এটা পিওর রেজিস্ট্যান্স হয় আমি বুঝতে পারবো এটা সিরিজে আছে। সো একটা ভোল্টমিটার আমি যদি এই পার্টিকুলার পোর্শনে অ্যাড করি, মানে এটা আমার সেল আছে, কারণ আমাকে একটাই ইনস্ট্রুমেন্ট দিয়েছে সেটা হচ্ছে ইউর অনলি এসি মিটার, এসি মিটার মানে একটা ভোল্টমিটার দিয়েছে। সো ইফ আই ইউজ দিস ভোল্টমিটার, তাহলে এখানে যদি আমি ভোল্টমিটারটাকে প্লেস করি এই পয়েন্টে, তাহলে আমি দেখতে পারি যে এই দুটো পয়েন্টে মানে ভিএ মাইনাস ভিবি এইটা যা আছে সেটা হচ্ছে বেসিক্যালি আমার আসছে আই ইন্টু আর, আর সেম কারেন্ট যাচ্ছে, দ্যাট মিনস ভিবি মাইনাস ভিসি আমার যদি এই পয়েন্টটা হয় সেটা হবে আমার আই ইন্টু, এটা ধরে নিচ্ছি রেজিস্ট্যান্স, তাহলে আর ওয়ান হলে আর ওয়ান। তো সিরিজে কানেক্টেড হলে আমি যদি এটা অ্যাড করি তাহলে ইট কাম ডাউন টু ভিএ মাইনাস ভিসি। তো ভোল্টমিটারটা দিলে ভোল্টমিটারের রিডিং থেকে আমি বুঝে যাবো, আই যদি কমন নিই তাহলে আর মাইনাস আর ওয়ান, আর প্লাস আর ওয়ান এটা আসবে, তাহলে এইখান থেকে আমি এই ভিএ মাইনাস ভিসি রিডিংটা কত আসবে, আমার এখানে যা পয়েন্ট আর এখানে যা পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এইখানকার এসির যা ডিফারেন্স।
সো এই ডিফারেন্সটাই হচ্ছে ভি অফ এসি, এটা হচ্ছে আমার সেলটার ডিফারেন্স। সো উই ক্যান গেট টু নো যে যদি রেজিস্ট্যান্স হয়, তার মানে আমি যদি ভোল্টমিটারটাকে স্যার এনে এখানে প্লেস করি সিরিজে এই জায়গাটায়, তাহলে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স আর এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স ইফ আই গেট টু নো, দেন উই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস। এইটা আমার সেলের পোটেনশিয়াল জানা আছে। সো এখানে একটা ভোল্টমিটার প্লেস করলে বলে দেবো যে যদি আই এর ম্যাগনিটিউডটা সেম হয় দুটো ক্ষেত্রেই, সো উই ক্যান সে দিস থিংস, এটা ভোল্টমিটার, এটা রেজিস্ট্যান্স আছে, পিওর রেজিস্ট্যান্স। এটা পিওর ইন্ডাক্টর বুঝতে গেলে স্যার ফার্স্ট কেসে এইখান দিয়ে বেসিক্যালি আপনার কারেন্ট তো পাস করবে না, তার মানে আমার ভোল্টেজের যে পোটেনশিওমিটার হবে সেইটা আপনাকে প্লেস করতে হবে এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে, মানে বেসিক্যালি আমাকে দেখা যাবে এই যে মেশিনারিজটা আছে, তো সেই মেশিনের মানে এখানে আমার এটা কাজ করবে না, মানে ধরুন আমি এখানে এটা প্লেস করলাম ভোল্টমিটারটা, তো এখানে ভোল্টমিটার প্লেস করলে আমি যে রেজিস্ট্যান্সটা পাবো সেই রেজিস্ট্যান্সটা বেসিক্যালি আমার কে দেবে না, সেইটা হচ্ছে এক্সেলটা দেবে, মানে এইখানে। সো একটা ভোল্টমিটারকে আমি এইখানে যদি প্লেস করি আর এনি পয়েন্ট বিটুইন দিস এন্ড দিস, তাহলে আমি বুঝতে পারবো যদি আমার রেজিস্ট্যান্স আসছে মানে এক্সি আসছে, তার মানে ইটস এ পিওর ইন্ডাক্টর। আর এই ভোল্টমিটারটাকে এটা এটা তো রেজিস্টার বলে দিয়েছে, তাহলে এটা রেজিস্টার হলে আমি মাঝখানে প্লেস করব। এটা যদি ইন্ডাক্টর আছে কি না আছে দেখার জন্য আমি এখানে প্লেস করব, তো একবার আমি রেজিস্ট্যান্সটা ভোল্টমিটারটা এখানে প্লেস করলাম আর একবার এখানে প্লেস করলাম between this particular point and this particular point. So I will get to know whether this is inductor or not. তো ফার্স্ট দুটো হয়ে গেল। এবার বলছে রেজিস্ট্যান্সলেস এন্ড ইন্ডাক্টেন্সলেস একটা কন্ডাক্টর। স্যার যদি রেজিস্ট্যান্সলেস এন্ড ইন্ডাক্টরলেস কন্ডাক্টর হয়, তার মানে এটাও কিছু নেই, এটার ইন্ডাকশনও নেই, এটাও কিছু নেই, অন্য কোনো কন্ডাক্টর। স্যার যদি কন্ডাক্টর অন্য কিছু হয়ে থাকে, তার মানে আমি যদি ক্যাপাসিটর বা অন্য কিছু হয়ে থাকে, মানে চার্জটা পুরো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। সো ইন দ্যাট পার্টিকুলার কেস সাপোজ এই রেজিস্ট্যান্স যেটা আছে সেটা ফাংশন করবে না, আর এই এক্স এলিমেন্ট যেটা আছে সেই এক্স এলিমেন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, মানে আমার পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিস পয়েন্ট এন্ড দিস পয়েন্ট, এই যে দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা, স্যার সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা আমার এখানে যে সেলটা দেয়া আছে সেই সেলের পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে সমান হয়ে যাবে। অর্থাৎ ইফ আই প্লেস এ ভোল্টমিটার ওভার হিয়ার, সো আমরা দেখতে পাবো যে এইটার যতটা পোটেনশিওমিটার এই দুটো পয়েন্টের মধ্যে সেম আছে। সো তাই যদি হয় তার মানে বোঝা যাবে যে এটা রেজিস্ট্যান্সলেস এন্ড ইন্ডাক্টরলেস একটা অন্য কোনো কন্ডাক্টর। এই হচ্ছে জিনিসটাকে বার করার একটা সহজ উপায়। তোমাকে এখানে বার করতে বলেছে 1 নম্বরের গুলো ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স, আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে বলেছে ইকুয়েশন হুইচ ইজ গিভেন বাই 1 নম্বর বলেছে E is equal to E0 sin of omega t। তো বলেছে অ্যামপ্লিটিউড বলো, ফ্রিকোয়েন্সি বলো, টাইম পিরিয়ড বলো। অ্যামপ্লিটিউড হচ্ছে এইটা, ফ্রিকোয়েন্সি যদি বলতে হয় তাহলে ওমেগা বাই 2 পাই, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে বেসিক্যালি, টাইম পিরিয়ড যদি বলতে হয় এই যে ওমেগা ইনটু টি আছে। সো ইন দ্যাট পার্টিকুলার কেসে এই ওমেগা টি মানে হচ্ছে ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি। সো দিস কামিং ডাউন টু 2 পাই ইনটু n, তার মানে n হচ্ছে ওমেগা বাই 2 পাই, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সি পেয়ে গেলে অ্যামপ্লিটিউড পেয়ে গেলে, তাহলে এটা অ্যামপ্লিটিউড হয়ে গেল, এটা ফ্রিকোয়েন্সি হয়ে গেল। এন্ড টাইম পিরিয়ড, সো টাইম পিরিয়ড মানে হচ্ছে কতটা টাইম লেগেছে, তার মানে আমি বলতে পারি স্যার টি টাইম পিরিয়ড, আর এখানে টি টাইমে কতটা টাইম পিরিয়ড আছে। তো টাইম পিরিয়ড বেসিক্যালি উই ক্যান সে ওভার হিয়ার দ্যাট টাইম পিরিয়ড ইজ ইওর টি, সো উই ক্যান সে our time period is t time period, so this is the time period, এটা তুমি লিখে দাও। 2 নম্বর বলেছে what is the average value of sinusoidal AC of a half cycle during a full cycle, সেটা বার করতে বলেছে। এটা নরমাল যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা বসিয়ে দেবে, যে ওই ফর্মুলার ভ্যালুটা যে what is the average value of sinusoidal AC during half cycle and full cycle, so just put this particular value। তো যখন তুমি কোন একটা এসি হাফ সাইকেল এবং ফুল সাইকেল এইটা বার করছো, পাওয়ার লস তো সবসময় 0 হয় এনিওয়ে,
সো হাফ সাইকেল অ্যান্ড ফুল সাইকেল, এইটা তোমায় জিজ্ঞাসা করা হয়েছে যে কত হবে। তো ডিউরিং দ্য এসি সাইকেলে তোমার হাফ সাইকেল এন্ড ফুল সাইকেলের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ডাইরেক্ট তুমি ওখানে প্লট করে দেবে, তাহলে তুমি ওই জিনিসটা পেয়ে যাবে। সো হাফ সাইকেল যখন করবে তখন তোমাকে ওরা যেটা লিখতে বলেছে অ্যাভারেজ ভ্যালু অফ সাইনোসয়েডাল এসি ওভার এ হাফ সাইকেল। সো হাফ সাইকেল মানে অ্যাভারেজ তুমি মিন করছো, তো T/2 তে আর কি। সো T/2 করার সময় তোমার আই মিন যে ভ্যালুটা আসছে সেই আই মিন ভ্যালু, এটা হচ্ছে হাফ সাইকেলের জন্য আমরা লিখি 2/π ইন্টু I0, এটা হচ্ছে হাফ সাইকেলে। আর যখন ফুল সাইকেলে করবে তো মানে অ্যাভারেজ ইএমএফ তার মধ্যে যে 2E0/π হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে আমার পজিটিভ হাফ সাইকেল। তো এসিতে এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলে যাবে। আর যখন ফুল সাইকেলে যাবে তখন এই পার্টিকুলার পোর্শনে তোমার কারেন্টটা 0 হয়ে যায়, মানে তোমার পার্টিকুলার পোর্শন। সো ইন দ্যাট পার্টিকুলার কেস তোমার পজিটিভ ফুল হাফ সাইকেল যখন কনসিডার করবে, সো ইন দ্যাট কেস তোমার ওটা সাইনোসয়েডাল এসিতে হাফ সাইকেলে সবসময় এটা থাকে। আর যখন আমার আউটপুট মানে আমার ফুল সাইকেল করা হয় তাহলে ফুল সাইকেলে আই অফ মিন বেসিক্যালি দিস কাম ডাউনস টু ফুল সাইকেল যখন এটা হাফ সাইকেলে। আর যখন ফুল সাইকেল বা ওয়ান কমপ্লিট সাইকেল যাবে তখন আই অফ মিন ইজ ইকুয়াল টু 0। এটা 2 নম্বর। তাহলে 1 2 দেখানো হয়ে গেল, এবার 3 নম্বর। What is the average? What does an AC ammeter measures? AC ammeter বলেছে, DC ammeter। তোমাকে কেউ যদি বলে DC ammeter কি মেজার করে আর AC ammeter কি মেজার করে, DC ammeter and AC ammeter, what does it matters? So DC ammeter যেটা মেজার করে, সেই ডিসি অ্যামিটার মেজার করে এমন একটা জিনিস, সেই ডিসি অ্যামিটার কি মেজার করে না, ডিসি অ্যামিটার যখন চেক করছো আর এসি অ্যামিটার চেক করছো, সো ইন দ্যাট কেস এই ডিসি অ্যামিটার এন্ড এসি অ্যামিটার কি মেজার করে। তো ডিসি অ্যামিটার যখন দেখা হচ্ছে সেটা হচ্ছে এসি অ্যামিটার এন্ড ডিসি অ্যামিটার। ডিসি অ্যামিটার মেজার করছে ম্যাগনিটিউড অফ কারেন্ট, সো দিস ইজ ম্যাগনিটিউড অফ কারেন্ট, অর্থাৎ বেসিক্যালি আমার কতটা কারেন্ট যাচ্ছে, মানে V/R সোজা কথা। সো এই জিনিসটা আমার ডিসি অ্যামিটার মেজার হয়। কিন্তু যখন এসি অ্যামিটারের কথা বলবে, সো এসি অ্যামিটার কিন্তু বেসিক্যালি যে জিনিসটা মেজার করে সেটা কিন্তু আই মেজার করে না, সেটা মেজার করে IRMS, অর্থাৎ এই জিনিসটা মেজার। অর্থাৎ কখনো তুমি যদি এসি অ্যামিটার ইউজ করছো সবসময় যেমন রুট মিন স্কয়ার, এই ভ্যালুটা এসি অ্যামিটারে আমরা মেজার করে থাকি, কারণ আমার এখানে রেকটিফায়ার হিসেবে কাজ করতে পারে, না কাজ করতে পারে, অনেক কিছু হতে পারে। সো ইউজ টু মেজার IRMS। এবার হচ্ছে হোয়াট পাওয়ার ফ্যাক্টর অফ এলসিআর সার্কিট এট রেজোনেন্স। 4 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর? পাওয়ার ফ্যাক্টর বার করতে বলেছে, পাওয়ার ফ্যাক্টর অফ এ রেজোনেন্স, মানে রেজোনেন্স যখন হয়, সো ইন দ্যাট কেস তোমার পাওয়ার ফ্যাক্টরটা কত। সো তোমাকে এলসিআর, জেনারেলি আমরা রেজোনেন্সের সময় এলসিআর সার্কিটটা নিয়ে থাকি, উই নো দিস থিংস। সো যখন আমরা এলসিআর সার্কিট নিয়ে কাজ করছি তখনই আমাদের পাওয়ার ফ্যাক্টর এই কোয়েশ্চেন্সটা আসবে। সো একটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টরস, একটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, দুটো আমরা হাইলাইট করে থাকি। সো ওয়ান্স ইউ টকিং অ্যাবাউট দ্য, তোমাকে যদি পাওয়ার ফ্যাক্টর বলে থাকে তার মানে ω0 ইন্টু L/R, এইটাকে বলে থাকি আমরা কোয়ালিটি ফ্যাক্টর। সো দিস ইজ বেসিক্যালি দ্য কোয়ালিটি ফ্যাক্টর। সো এই জিনিসটা দিয়ে আমরা বেসিক্যালি এইটাকে আমরা কোয়ালিটি ফ্যাক্টর বলে থাকি, এই কোয়ালিটি ফ্যাক্টরটাই আমরা রেজোনেন্সের সময় হিট করে থাকি। সো এনিবডি সে what is the power factor of these things? Resonance এ পাওয়ার ফ্যাক্টর বলতে এটাকে বোঝায়, that is called quality factor। এবং এটা রেজোনেন্সেই খালি হয়, মানে এটা এই জিনিসটা কোয়ালিটি ফ্যাক্টর হলে। এবার রেজোনেন্সে আমরা কি করি, ওমেগা ইনটু
C মানে 1 by omega C is equal to 1 by omega into L. So omega square is equal to আমরা লিখি LC. So omega is equal to we can write down 1 by root over LC. এটা হচ্ছে কন্ডিশন অফ রেজোনেন্স আমরা ইউজ করে। সো আচ্ছা এই একটা গেল কোয়েশ্চেন। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি তো জেনে রাখলে এইটাকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলে। কেউ যদি বলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত, তাহলে এটা 2 পাই, এটার মানে হচ্ছে 2 পাই f. So f is equal to we can write down 2 pi root over of L. So এটাকে বলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। This is called resonance frequency. So একটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর, another one is resonance frequency, another one is quality factor বা পাওয়ার ফ্যাক্টর। সমস্ত কিছু মোটামুটি একটা আইডিয়া এসে গেল। What do you mean by ওয়াটলেস কারেন্ট? লাস্ট দিন এটা ডিসকাস করে দিয়েছিলাম। Why AC more dangerous than DC? কারণ উত্তরটা খুব সোজা, DC তে কারেন্টের কোনো ম্যাগনিটিউড চেঞ্জ হয় না, ডিরেকশনও চেঞ্জ হয় না। So that's why DC never attracts, but AC attracts. So এটার কারণটাও এটা 6 নম্বর কোয়েশ্চেন, যে AC যেটা হয়, AC লাইন বেসিক্যালি অ্যাট্রাক্টস করে, মানে ধরে রাখে। বাট DC লাইনে যেটা হয়, DC লাইন রিপল করে। সেই জন্য চান্সেস অফ ডেথ ইজ মোর, এখানে চান্সেস অফ ডেথ মোর, whereas এখানে চান্সেস অফ ডেথ ইজ লেস, কারণ এটা ধরে। এবং তার কারণটা হচ্ছে magnitude and direction always changing in AC line. That is the one of the major reason. তোমাকে এখানে 7 নম্বর কোয়েশ্চেন দিয়েছে যে 100 ভোল্ট ডিসি হিটার ইজ ইউজড অ্যান এসি সোর্স such that heat produce is same. Heat same produce হচ্ছে what is the RMS value of AC? RMS মানে VRMS, এইটা বার করতে বলেছে। তার মানে V0 by যেটা হবে সেটাকে √2 দিয়ে ডিভাইড করো। সো ইউ উইল গেট দ্য আরএমএস ভ্যালু। তার মানে এখানে বলেছে 100 ভোল্ট, সো 100 ডিভাইডেড বাই √2, এত ভোল্ট হচ্ছে আরএমএস ভ্যালু। সো এইভাবে তুমি ডিফারেন্ট সিনারিওতে জিনিসগুলো এক এক করে এইভাবে তুমি বার করতে পারো। সো দিস আর দ্য ওয়েজ ইউ ক্যান ফাইন্ড আউট দিস থিংস, যে কত ভ্যালু হবে। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট দিয়ে অনেক সময় তোমাকে আরএমএস কারেন্ট বার করতে বলতে পারে। So that also they can say that instantaneous current, suppose 8 নম্বর বলেছে instantaneous current that is given, that is 5 is equal to sine of 314t. So that means this particular value is omega. তার মানে এটা বেসিক্যালি লিখছে I0 into sine of omega t. So omega এর ভ্যালু হচ্ছে 314, I0 এর ভ্যালু হচ্ছে 5. So now you can say these things, I is equal to 5, মানে you can write down these things. এটা আসছে 314. So here it comes down to 314 into I0. So I0 value 5 আসছে. So you can write down these things. এবার এটা কি লিখবে? I0 এর ভ্যালু sin of omega t. So এই যে টোটাল জিনিসটা মানে 314, তো ওমেগা এর ভ্যালু মানে হচ্ছে 2 pi by t. So that is equal to 314. So 2 pi by t means 314. তোমাকে বার করতে বলেছে কি? তোমাকে বার করতে বলেছে what is the RMS value of the current. So output of the মানে এই output of the full জিনিসটা সেটা কত কমপ্লিট ওয়ান সাইকেল, এখানে তো রেকটিফায়ার নয়, তোমাকে জাস্ট এই পোরশনে বার করতে বলেছে যে what is the value of the RMS value of this particular current কত আসছে, যেখানে কিনা ওটা ওমেগার ভ্যালু হচ্ছে this much, এটা বলেছে। So how we can find out these things, এইখানে তুমি এটা কিভাবে লিখবে। So তোমাকে এখানে ফার্স্ট থিং ইজ পিওর রেজিস্টিভ সার্কিট ফার্কিট কিছু না, জাস্ট নরমাল বলে দিয়েছে একটা এসি সার্কিটের এই লাইন দিয়ে দিয়েছে sin omega t, that means this. Now you've been asked what is the value of the this one, কত বলেছে 9 নম্বরেরটা, হ্যাঁ instantaneous current I is equal to this much, what is the RMS current, RMS current এর value they have asked to find out.
যে কত RMS value of the current আছে, that you have to find out. যে এখান থেকে তুমি বলো ভাই যে RMS value of the current how much it will be. সো সবসময় জানবে RMS এর ভ্যালু যেটা আছে পিওরলি এই পার্টিকুলার পোর্শনে যদি রেজিস্টিভ সার্কিট হয় তাহলে পাওয়ার লস কত হয়, IRMS যেটা আসে সেই IRMS মানে হচ্ছে I0 বাই রুট। সেমনি VRMS আউটে আসবে, তাহলে IRMS যদি I0 বাই রুট 2, দ্যাট মিন্স I0 মিন্স 5 বাই রুট। এটা হচ্ছে পিওর রেজিস্টিভ সার্কিট। এবার আমাকে কিছু ধরনের সার্কিট আছে কি না, কিছু ফেজ ডিফারেন্স কিছু বলেনি, শুধু এইটুকু বলেছে। তাহলে হোয়াট ইজ দ্য RMS কারেন্ট? RMS কারেন্ট ইজ গোইং ডাউন টু দিস। তারপর ট্রান্সমিশনের ট্রান্সফরমার আছে, ওটা আমি দেখাচ্ছি না, যদি করাই ওটাই ছেড়ে দাও। ট্রান্সফরমারের দুটো কেস অফ এনার্জি লস, ট্রান্সফরমার দেখিনি ওই জন্য ছেড়ে দাও। কোর, হোয়াট ইজ দ্য কোর অফ এ ট্রান্সফরমার মেড অফ সফট আয়রন? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য হয়, জাস্ট বইতে আছে দেখো। আইডিয়াল ট্রান্সফরমার আমি কমাচ্ছি না কারণ পড়াই, ছেড়ে দাও। Explain why an AC circuit there is no power consumption in ideal inductor. Yeah, question number 14. Question number 14, explain why in an AC circuit there is no power consumption in an ideal conductor. তার মানে ideal conductor means if the conductor is ideal, so in that case আমরা জানি conductivity resistivity opposite, তার মানে if rho is the resistivity, the conductivity means this is the conductivity. এটা হচ্ছে resistivity and conductivity relation. So you will find that if the conductivity, এখানে বলে দিয়েছে যে explain why in an AC circuit there is no power consumption in ideal conductor. Sir, ideal conductor যদি হয়, that means ideal conductor এরকম আছে, মানে in that case rho, তো ideal conductor means পুরোটাই conduction হচ্ছে, মানে resistivity নীল। So এটা basically resistivity যেটা থাকবে সেই resistivity is almost নীল। So conductivity is almost tends to infinity, কারণ এটা যদি এটা হচ্ছে resistivity, that is নীল, that means conductivity is almost equal to infinity. So they have mentioned these things that in case of this kind of conductor, that explain why an AC circuit there is no power consumption. So power consumption কি করে হবে? আমার তো power consumption possible না, এখানে resistivity, এখানে conductivity infinity আছে। So power consumption is given by I square into R, এটা হচ্ছে power consumption। তো যদি আটটাই জিরো হয়ে যায়, রেজিস্টিভিটি জিরো, মানে আমি ধরে নেবো আটটা জিরো, তার মানে রেজিস্ট্যান্সটা জিরো। তো আর যদি জিরো হয় আমার পাওয়ার কনজাম্পশন আর এর উপর ডিপেন্ড করবে, সো পাওয়ার কনজাম্পশন উইল বি অলসো ইকুয়াল টু জিরো। তো এটা হচ্ছে অ্যান্সার। তারপর draw a graph to show the variance of inductive and capacitive reactance with the frequency of applied voltage। ওই যেটা আগে দেখিয়েছি, ক্যাপাসিটিভে আগে এই কারেন্ট থাকে, ভোল্টেজ পিছনে থাকে, যে গ্রাফটা আগে এঁকে দিয়েছি এই গ্রাফটা আঁকবে। কোয়েশ্চেন নাম্বার 16 এর জন্য এরকম টাইপের একটা গ্রাফ হবে। This is the graph which you can see, this is your voltage, this is your current. So this is basically pi by 2, 90 degree. So এই সাইডে ভোল্টেজ থাকছে, এই সাইডে টাইম থাকছে, সো you can say এই গ্রাফটা অলরেডি লাস্ট দিন দেখে নেব। চারটে সার্কিট দিয়েছে, কোয়েশ্চেন নাম্বার 18। আচ্ছা, impedance of a coil is at ohm and resistance at ohm, what will be the reactance? What will be its reactance? Okay, so that means impedance, question number 15, impedance means Z, which is equal to root over of XC minus XL square plus R square. So Z এর যে ভ্যালুটা দিয়েছে, so Z এর ভ্যালু হচ্ছে resistance 100 ohm and impedance is 141.4, এইটা that is equal to root over XC minus XL whole square by R square, মানে 100. So here it comes down to 141.4 square minus 100 square, and this comes down to XC minus XL square. এবার
এই টোটাল জিনিসটা মানে ইম্পিডেন্স অফ এ কয়েল ইজ 141.4 ওহম এন্ড ইট রেজিস্ট্যান্স ইজ 100 হোয়াট ইজ উইল বি রিঅ্যাকট্যান্স মানে এর রিঅ্যাকট্যান্সটা বার করতে বলেছে মানে XC মাইনাস XL এই রিঅ্যাকট্যান্সটা কত তো দিস উইল বি মাই রিঅ্যাকট্যান্স মানে এটা সোজা কথা বেসিক্যালি LCR সার্কিট তো বলছে what will be its reactance so reactance if we want to find out resistance আমরা জেনে নিয়েছি তো this will be the reactance that means 141.4 plus 100 root over of 41.4 so this will be the XC minus XL এইটা so this will be the value of this পেয়ে গেলাম এইভাবে আমরা জিনিসগুলো বার করে দেব Question number 16 দেখো question number 16 তো দেখিয়ে দিয়েছি বললাম আগের দিন 17 and 18 17 বলছে bulb and a capacitance are connected in series মানে এখানে bulb আছে একটা আর একটা capacitance আছে these are in series this is C আর এই বাল্বটার একটা resistance আছে suppose মানে এটা RC circuit with a source of alternative current that means this is the source of alternative current which is given over here so how will brightness of the bulb change on increasing the frequency of current মানে কারেন্টের ফ্রিকোয়েন্সি বাড়া কমার সাথে সাথে বাল্বের ফ্রিকোয়েন্সি কিভাবে চেঞ্জ হবে this is a good question 17 নম্বর 18 নম্বর 19 আর 20 নম্বর এগুলো একটু ভালো কোশ্চেনস so in that case আমরা কি করে এটা বুঝবো and that's a really interesting question এই টাইপের কোশ্চেনস দিতে পারে so they can give this kind of questions so first thing is question number 17 বলেছে a bulb and a capacitance are connected in series to a source of alternative current মানে alternative current এর সাথে অ্যাটাচ আছে যে how will the brightness of the bulb change on increasing the frequency of the current মানে তুমি যদি frequency of the current change করো তাহলে brightness of the bulb টা কিভাবে চেঞ্জ করবে মানে this is capacitor this is resistors so how do you do this change মানে এটা কি করে চেঞ্জ হবে সেটা বার করতে বলেছে so they have been asked to find out these things এটা তুমি কি করে করবে so question number 17 which is given over here that they have asked এটা তুমি কি করে বার করতে পারবে বলেছে যে a bulb and a capacitor are connected in series to a source of alternative current so how you can do this একটু অন্য ধরনের কোশ্চেনস আছে বুদ্ধি কাটানোর কোশ্চেন মানে আমার সোর্সটাকে চেঞ্জ করছি তার সাথে সাথে আমার এইটাকে কিভাবে অল্টার করবে বা হাউ দে আর গোইং টু চেঞ্জ ইট so that they have asked তো ওটাকে আমি কিভাবে অ্যানসার করব যে একটা বাল্ব আছে and a capacitance আছে so in that particular case how we are going to handle this kind of questions দুটোই সিরিজে কানেক্টেড মানে এল এর সাথে সি টা সোজা গোদা বাংলা বললে সিরিজে কানেক্টেড আছে now they have asked that a bulb and a capacitor are connected in series how we are going to be a bulb and a capacitor are connected in series to an AC source of variable frequency how will the brightness of the bulb change in the increasing the frequency of the AC and you have to give the reason of this answer তুমি যদি frequency of AC source টাকে চেঞ্জ করো so in that particular case how it is possible but basically জিনিসটা কি ঘটবে সেটা বার করতে বলেছে and how we are going to discuss these things that is the question নিয়মটা হচ্ছে যখন তোমার এটা সিরিজে আছে এর যে রেজিস্ট্যান্সটা অফার করবে সেটা XC মানে এটা হচ্ছে ক্যাপাসিটেটিভ রিঅ্যাকট্যান্স এইটা আর এটা যে রেজিস্ট্যান্স অফার করবে সেটা হচ্ছে R দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স এটা ইলেকট্রিক্যাল রেজিস্টার আছে তো রেজিস্ট্যান্স অফার করবে আর এটা ক্যাপাসিটেটিভ রেজিস্ট্যান্স মানে ইট উইল অফারড বাই ওমেগা ইনটু C
এবার এই যে ব্রাইটনেস অফ বাল্বটা ইনক্রিজেস অন ইনক্রিজিং দ্য ফ্রিকোয়েন্সি অফ এসি সোর্স বিকজ উইথ দ্য ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি ক্যাপাসিটেটিভ রিঅ্যাকশন এক্সি এন্ড কনসিকুয়েন্টলি ইম্পিডেন্সটা কমে যায়। কারণ কি, যখন দেখা যায় তুমি ব্রাইটনেস অফ বাল্বটা যখন বাড়ছে তার মানে এর রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে। তাহলে যদি আমি এসির ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই, মানে ইফ আই ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ এসি, তাহলে আমার কি হবে না, এই বাল্বের যে ব্রাইটনেস অফ দ্য বাল্ব যেটা আছে, মানে এই আর্টটা ডিক্রিজ করবে, তার মানে ব্রাইটনেস যেটা আছে সো ব্রাইটনেসটা ইনক্রিজ করবে, এটা বাল্বের ক্ষেত্রে। So once you increase the frequency of AC, that means brightness increases because resistance of the bulb decreases. কেন হয় এটা? তার কারণ হচ্ছে আমার যে ক্যাপাসিটেটিভ রিঅ্যাকটেন্স আছে, সেই ক্যাপাসিটেটিভ রিঅ্যাকটেন্স এক্সি যেটা আছে, সেই জিনিসটা বেসিক্যালি কি হয় না, ইনক্রিজ ইন দ্য ফ্রিকোয়েন্সি অফ ক্যাপাসিটি, এইটার ফ্রিকোয়েন্সিটা বাড়ে, মানে এই জিনিসটা বেড়ে যায়। So here it is seen omega c, this also increase, that means xc যেটা আছে সেটা ডিক্রিজ। তো ওভারঅল আমার কি হয়, আরও কমে যাচ্ছে, এক্সিও কমে যাচ্ছে, তার মানে আমার জেড যেটা আছে সেই জেডটা হচ্ছে ইম্পিডেন্স, তাহলে দ্যাট ইম্পিডেন্স ইজ ডিক্রিজেস, এই ইম্পিডেন্সটা কমে যাবে। কারণ ইম্পিডেন্স মানেটা কি, ইম্পিডেন্স যদি আমার এটা থাকে তাহলে ইম্পিডেন্স মানে হচ্ছে এক্সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কারণ আমার এখানে কোনো এল নেই, তাহলে এক্সি সার্কিটে এটা হবে। তো আরও কমে যাচ্ছে, এক্সও কমে যাচ্ছে, তাহলে আমার পুরো জেডটা কমে যাবে। সো ইফ ইউ ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি, আর কমে যাবে, বাল্বটা ব্রাইট হলো, যেই বাল্বটা ব্রাইট হবে সঙ্গে সঙ্গে তোমার ওমেগা সিটা বাড়বে, ওমেগা সি বাড়া মানে এক্সি তোমার কমে যাবে। তো এক্সিও কমে গেল, আরও কমে গেল। সো যদি দুটোই কমে যায়, আর এন্ড এক্সি, তোমার জেডটাও কমে যাবে, বিকজ জেড ডিপেন্ডস অন দিস। সো ইফ দ্য জেড গেটস স্লো ডাউন, তাহলে কি হবে, তোমার ওভারঅল রেজিস্ট্যান্সটা কমে যাবে, ইম্পিডেন্সটা কমে যাবে, এটাই হচ্ছে কারণ। Then question number 18, 19, 20, এই ধরনের questions. So move to the question number 18. So there it is given, this is a resistance R. এখানে একটা এরকম ফর্মে আছে, and this is L. So এখানে একটা এই ফর্মে আছে, আর এখানে একটা আছে ক্যাপাসিটর C. So this is given in this form. তিনটে সার্কিট দিয়েছে, বলছে এসি ভোল্ট ইজ অ্যাপ্লাইড টু সার্কিট এ বি সি, মানে এটা এ সার্কিট, এটা বি সার্কিট, এটা সি সার্কিট। If the frequency of EMF is increased, মানে আমার যদি প্রত্যেকটার EMF is increased, মানে ফ্রিকোয়েন্সি অফ ইএমএফ আমি বাড়ালাম, মানে সোজা কথায় ভিটাকে আমি বাড়াচ্ছি, মানে V0 সাইন অফ ওমেগা টি, সো আই এম ইনক্রিজিং দিস ভি, এই ফ্রিকোয়েন্সিটা বাড়াচ্ছি, সরি ওমেগাটা বাড়াচ্ছি। What will affect upon the circuit in these three cases? তিনটে সার্কিট আছে, so in these three circuit what will be the effect of it? আমি ইএমএফ যদি বাড়াই তাহলে সেক্ষেত্রে কি এফেক্ট করবে এই তিনটে সার্কিট? So that the questions they have asked, যে আমার এরকম একটা সার্কিট আছে যেটা এল সার্কিট পিওর, একটা আর সার্কিট পিওর, এরকম আছে, so if I increase these things, so what will happen to them? That they have asked. Good question. Board level এ এরকম টাইপের কনসেপ্ট বেসড কোশ্চেন্স দিয়ে থাকে। তো ফার্স্ট আমি দেখবো যে তিনটে যে আমার সার্কিট দিয়েছে, তো এটা হচ্ছে পিওর রেজিস্টর বেস সার্কিট, দিস ইজ এ পিওর রেজিস্টর বেস সার্কিট, আর এটা হচ্ছে পিওর ইন্ডাক্টর বেস সার্কিট, দিস ইজ এ পিওর ইন্ডাক্টর বেস সার্কিট, আর এটা হচ্ছে পিওর ক্যাপাসিটেটিভ সার্কিট, মানে পিওর ক্যাপাসিটর বেস সার্কিট।
সো এটা পিওর ইন্ডাক্টর বেস সার্কিট, এটা পিওর ক্যাপাসিটর বেস সার্কিট, এটা পিওর রেজিস্টর বেস সার্কিট। What they have mentioned over here, a particular case. So they have mentioned these things that when the frequency of AC voltage applied to the LCR circuit gradually এটা আমি increase করছি, তাহলে এই particular case কি ঘটবে? তিন ধরনের সার্কিট আছে, একটা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, the frequency of EMF টাকে বাড়ানো হচ্ছে। What will be the effect upon the current এর কি effect করবে in that particular case? What would be the effect of current in case if I increase the potential? এটা আমাদের বার করতে বলেছে, তিনটে আলাদা আলাদা সার্কিট দিয়েছে, দিয়ে আমাকে বার করতে বলেছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস কোয়েশ্চেন যে ফ্রিকোয়েন্সি অফ এসি ভোল্টেজ অ্যাপ্লাইড টু এ এলসিআর সার্কিট ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজ, তার মানে ফ্রিকোয়েন্সি অফ ইএমএফ যদি আমি বাড়াই, এসি ভোল্টেজটার ফ্রিকোয়েন্সিটা বাড়াচ্ছি। সো ইন দ্যাট কেস এই পার্টিকুলার সার্কিট গুলোতে কি কি এফেক্ট করতে পারে? হোয়াট উড বি দ্য এফেক্ট অফ দিস? সো আমি যদি ইএমএফ বাড়াই, আমাকে আগে দেখতে হবে এই সার্কিটে বেসিক্যালি রেজিস্ট্যান্স ছাড়া কিচ্ছু নেই, শুধু রেজিস্ট্যান্স, মানে V is equal to V0 sin of omega t। তো I যদি আমি বার করতে চাই, I is equal to I0 sin of omega t cos of omega t, সরি। সো V by I মানে বেসিক্যালি আমার রেজিস্ট্যান্সটা পাবো R, এটা আসবে। তো ওরা বলছে যখন আমি ইএমএফ টাকে মানে ভোল্টেজ ফ্রিকোয়েন্সিটাকে বাড়াচ্ছি, সো এট দ্যাট টাইম হোয়াট উইল হ্যাপেন? সো আমার যদি ভোল্টেজ ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই, তাহলে ইন দ্যাট কেস উই ক্যানট চেঞ্জ দ্য রেজিস্ট্যান্স, সো ইন দ্যাট কেস আমার আইটা বেড়ে যাবে। সো ইন দ্যাট পার্টিকুলার কারেন্ট, তোমার কারেন্ট উইল বি ইনক্রিজ, মানে তোমার কারেন্টের যে ফ্রিকোয়েন্সি, সো ফ্রিকোয়েন্সি অফ কারেন্ট যেটা আছে, সেই ফ্রিকোয়েন্সি অফ কারেন্ট ভোল্টেজ ইট উইল ইনক্রিজ। Now coming down to the next one. So next one এ বলছে যদি ভোল্টেজ ফ্রিকোয়েন্সি তুমি বাড়াও তাহলে কি হবে? মানে এটা অ্যাকচুয়ালি পিওর ইন্ডাকটিভ বেস সার্কিটের কথা আমরা হাইলাইট করছি, যখন একটা পিওর ইন্ডাকটিভ বেস সার্কিট নিয়ে কাজ করা হচ্ছে। সো হিয়ার ইফ উই ইনক্রিজ দিস থিংস, তুমি ধরা যাক একটা পিওর ইন্ডাকটিভ বেস সার্কিট আছে, সেখানে তুমি বাড়াচ্ছ। So in that case আমরা জানি এখানে IM টাকে ডিনোট করা হয়, so IM is denoted by VM by, this is denoted by VM by IM, sorry omega n। এই VM টাকে আমরা এইভাবে লিখে থাকি cos of omega t, এটা। এখন যদি VM এ এইটা যদি লিখে থাকি VM cos of omega t, এটা omega into L, this is the way, এটা হচ্ছে আমার XL and this is VM cos of omega t। সো আমি যদি ভোল্টেজ ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই, মানে এই ফ্রিকোয়েন্সিটাকে বাড়াচ্ছি ভোল্টেজ ফ্রিকোয়েন্সি, তার মানে কি cos এর ভ্যালুটা বাড়ছে। যত cos এর ভ্যালুটা বাড়বে তার মানে কি হবে, আস্তে আস্তে cos 0 তে ম্যাক্সিমাম, তার মানে এই জিনিসটা কমে যাবে, বিকজ উই নো V is equal to VM cos of omega t। So IM যখন ক্যালকুলেট করছি, we are writing basically VM cos of omega t by omega into L। So they have mentioned voltage frequency, EMF frequency বাড়াচ্ছ, EMF frequency means you are basically increasing this one, এই omega টাকে তুমি ইনক্রিজ করছো। So once you are increasing the omega, that means what? That means তোমার এই অ্যাঙ্গেলটা বাড়ছে। So অ্যাঙ্গেলটা বাড়া মানে কি টোটাল cos এর ভ্যালুটা কমে যাচ্ছে, because cos of 90 ডিগ্রি এটার ভ্যালু হয়ে যায় 0। তো যত তুমি আস্তে আস্তে বাড়াবে তত cos এর ভ্যালুটা কমে যাবে, মানে টোটালের ভ্যালুটা বেসিক্যালি রিডিউসড। তাহলে টোটাল ভ্যালু রিডিউস তখনই হতে পারে যখন IM কমে যাবে, তার মানে কারেন্ট ফ্রিকোয়েন্সি কমে যাবে। সো কারেন্ট ফ্রিকোয়েন্সি উইল বি রিডিউসড, এটা হচ্ছে পয়েন্ট।
এবার আসছে ক্যাপাসিটরের বেস সার্কিটে, মানে যে সার্কিটটা শুধু ক্যাপাসিটর আছে। ক্যাপাসিটর বেস সার্কিটে আমরা কি লিখে থাকি, আমরা কিউটাকে লিখে থাকি সি ইন্টু বিএম সাইন অফ ওমেগা টি, এরকম লিখতাম, কথার কথা বলছি। ক্যাপাসিটর বেস সার্কিটে এরকম লিখে থাকি কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু বি, দিস ওয়ান উই ইউজ টু রাইট। তো এখানে এক্সসি যেটা আছে সেটাকে আমরা লিখে থাকি 1/ওমেগা ইন্টু সি, এই ফর্ম। So this we used to write down what? This we used to write down 2/fc. এবার এই f টা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তো আমাকে বলেছে কোন ফ্রিকোয়েন্সিটা বাড়াচ্ছে, ভোল্টেজ ফ্রিকোয়েন্সি বাড়ানো হচ্ছে। সো যখন আমি ভোল্টেজ ফ্রিকোয়েন্সি বাড়াবো, দ্যাট মিনস এই যে এই ওমেগাটা আমি বাড়াচ্ছি, দিস ওয়ান আই এম ইনক্রিজিং। সো এটা যদি আমি, চার্জ তো কনস্ট্যান্ট, চার্জ তো বাড়ানো যাবে না, এইটা আমি ইনক্রিজ করছি মানে টোটালটা আমার বাড়া উচিত। তাহলে টোটালটা যদি বাড়তে হয় তার জন্য স্যার আমার এই সিটাকে যদি, কারণ চার্জ ইজ কনস্ট্যান্ট, তাহলে চার্জটাকে কনস্ট্যান্ট রাখার জন্য কনজারভেশন অফ চার্জ, তাহলে আমার এইটা যদি বাড়ে তাহলে টোটাল এই পোর্শনটা বেড়ে যাবে, তাহলে আমার এই দুটোর মধ্যে একটাকে কমতে হবে। সো আমার অলরেডি এই পোর্শনটা বাড়ানো হয়ে গেছে, বিকজ ওমেগা টি আই হ্যাভ ইনক্রিজ, দ্যাট মিনস দিস পোর্শন আই হ্যাভ ইনক্রিজড। তাহলে আমার সিটাকে কমাতে হবে। সো সিটাকে কমানো মানে আমার এই গোটাটাকে বাড়ানো, দ্যাট মিনস এক্সসিটাকে বাড়াতে হবে। সো উই ক্যান সে দিস থিংস, আমি যদি ভোল্টেজ ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই টু মেনটেন দ্য চার্জ কনস্ট্যান্ট, চার্জটাকে কনস্ট্যান্ট রাখার জন্য আমার সিটাকে কমাতে হবে, অর্থাৎ ক্যাপাসিটেন্সটা কমাতে হবে। দ্যাট মিনস আমার এক্সসি যেটা আছে, সো দ্যাট ভ্যালু অফ এক্সসি উইল বি ইনক্রিজড। সার্কিটে এক্সসির ভ্যালুটা বেড়ে যাবে। তো এই ধরনের কোয়েশ্চেন্স তোমাদের প্রচুর নরমালি দিয়ে থাকবে। তো আমি মোটামুটি 20-25টা কোয়েশ্চেন্স হ্যান্ডেল করে দেখিয়ে দিলাম। সো দিস আর দ্য কোয়েশ্চেন্স। আর এছাড়া অঙ্ক যা যা আছে এনসিইআরটি এক্সাম্পলার আর প্রবলেমস গুলো একটু দেখবে। সো দেখতে দেখতে একটা মোটামুটি আইডিয়া এসে যাবে। সো কালকে আমি ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা আছে, মানে ইলেকট্রোমোটিভ ফোর্স বলছি, তোমার ওই EMF যেটা আছে, so EMF, that particular chapter, electromagnetic waves, so that particular chapter I will take care and I will discuss the electromagnetic waves. ওটা খুব ছোট চ্যাপ্টার আছে, so it will make maximum 2 days time. So ওটা হয়ে গেলে মোটামুটি তোমাদের 3/4 of the syllabus হয়ে যাবে। তারপর আর মাত্র 4টে চ্যাপ্টার বাকি থাকবে, ছোট ছোট চ্যাপ্টার, নিউক্লিয়ার অ্যাটমস, ডুয়াল নেচার and লাইটটা বড় চ্যাপ্টার। মানে একটা সেট 3/4 of 75% of the syllabus will get completed. So আমাদের নভেম্বরের মধ্যে সমস্ত সিলেবাসই কমপ্লিট হয়ে যাবে অলমোস্ট। বাট এইগুলোকে একটু ভালো করে দেখে নেব, এসি যে এই যে জিনিসগুলো দেখালাম। তারপর ফার্দার টাইম থাকলে আরো আই উইল শো মোর অফ এ প্রবলেমস অন দিস, যে আরো যত ধরনের প্রবলেমস আমি দেখি। চলো বাই। আজ সব পরীক্ষা দিচ্ছে ওই জন্য কেউ